আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন গালিব আবরার। তাহলে চলে যাচ্ছি মূল ঘটনাতে। তার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লেখকের ফেসবুক পেজ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই লাইক দিয়ে ফলো করে দিবেন। ভয়, রোমাঞ্চকর, রহস্য ও থ্রিলার দিয়ে নির্মিত। ফারিস্তা বলল, আগামীকাল নিশ্চিত রাজা দিমিত্রি মারিদ্রাজে তোমাকে পাঠাবে ছোটখাটো একটা আক্রমণ করতে, আর তুমি এই নাটকটা শেষে পৃথিবীতে যাবে জান্নাত নামের একটা মেয়ের কাছে। তার কাছে একটা পুতুল আছে, সেটা এনে তোমার কাছে রাখবে। আমার মনে হচ্ছে কেউ জিজাকে লক্ষ্য করছে। পাইথন বলল, সেই পুতুলের সাথে জিজার সম্পর্ক কি? ফারিস্তা বলল, তুমি তো জানোই জিজার শরীর রাক্ষসের গারকুনের অস্তিত্ব রয়েছে, কারণ সে তার জন্মদাতা। তাই আমি সবার আগে জিজার মাঝে থাকা গারকুনের অস্তিত্ব একটা পুতুলে বন্দি করে দিয়েছি। এখন জিজার মাঝে যেটুকু আছে সেটুকু ভালো শক্তি। যদি কোনোভাবে ওই পুতুল কোনো খারাপ শক্তির হাতে চলে যায়, তাহলে সে জিজার মাঝে আবার সেই রাক্ষসী মনোভাব জাগিয়ে তুলবে। আমি চাই আমানতকারী বদল করতে। এখন জান্নাত খুব ভালোভাবে এটা রক্ষা করেছে এত বছর, কিন্তু এখন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, যে কোনো কিছু ঘটতে পারে। তার আগে ওই পুতুলটা তোমার কাছে নিয়ে এসো, অন্তত কেউ শক্তি দিয়ে এটা কেড়ে নিতে পারবে না। পাইথন সবসময় বলল, আমি বুঝতে পারছি জিজার মাঝে এমনিতেই এত শক্তি, আর যদি রাক্ষসী শক্তিও চলে আসে তাহলে ও সবাইকে বিনাশ করে ছাড়বে। ফারিস্তা বলল, হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হলো ওই রাক্ষসী শক্তির প্রভাবে জিজা অতীতের সবকিছু ভুলে যাবে, সে আমাকেও চিনবে না। পাইথন বলল, ঠিক আছে রানী ফারিস্তা, আমি এই নাটকটা শেষ করে পৃথিবীতে যাব, আর এই আমরা দুজন ছাড়া কেউ জানবে না। ফারিস্তা ঘাড় কাত করে পাইথনের আড়ালে তাকিয়ে বলল, কিন্তু মনে হচ্ছে আরো একজন জেনে গেছে এই কথা। পাইথন পিছনে তাকিয়ে বলল, পাথরের আড়ালে কে? বের হও। দেখা গেল ডালিয়া ধীরে ধীরে বের হয়ে আসলো পাথরের আড়াল থেকে। ফারিস্তা এক ঝটকায় ডালিয়ার গলা চেপে উঁচু করে ফেললো এক হাতে। ডালিয়া পা ছটফট করতে লাগলো। পাইথন বলল, রানী ফারিস্তা, তাকে ছেড়ে দিন, সে আমাকে খুঁজতে এখানে এসেছে, আমি তাকে চিনি। ফারিস্তা বলল, তাকে জিজ্ঞাসা করো সে কেন এসেছে এখানে, আর লুকিয়ে আমাদের কথা শুনছিল কেন? পাইথন ধমক দিয়ে জিজ্ঞাসা করলো, ডালিয়া কেন এসেছো এখানে, আর এসেছিলে যেহেতু তাহলে লুকিয়েছিলে কেন? ডালিয়া কুরাতে কুকরাতে বলল, তোমাকে সৈনিক প্রশিক্ষণ কেন্দ্রে না পেয়ে খুঁজতে খুঁজতে চলে এসেছিলাম এখানে, কিন্তু তোমরা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছিলে তাই বিরক্ত করতে চাইনি, ভেবেছিলাম তোমাদের কথা শেষ হলে বের হবো। পাইথন বলল, কতবার বলেছে আমার পিছু করবে না, রানী ফারিস্তা তাকে ছেড়ে দিন, আমি বলছি সে কাউকে কিছু বলবে না। ফারিস্তা তাকে ছেড়ে দিয়ে বলল, পাইথন, তোমার কথায় ভরসা করে তাকে ছেড়ে দিলাম, তাকে বুঝিয়ে বলো এইসব কথা যেন কারো কানে না যায়, আমার এখন যেতে হবে। দৃশ্য বর্তমানে ফিরে এলো। পাইথন ডালিয়াকে বলছে, শুধুমাত্র আমার উপর ভরসা করে রানী ফারিস্তা তোমাকে ছেড়ে দিয়েছিল, আর তুমি কিনা আমার ভরসার ফায়দা নিয়ে এই কাজটা করলে। ডালিয়া বলল, তোমাদের কথা শুনে বুঝতে পেরেছিলাম এই পুতুলটা অনেক দামি এবং গুরুত্বপূর্ণ, তাই ভেবেছিলাম সেটা এনে আমার বাবাকে দিব, যাতে সে সেটা দিয়ে বড় বড় রাক্ষসদের নিয়ন্ত্রণে আনতে পারে। পাইথন ঠাস করে একটা চর বসিয়ে দিল ডালিয়ার গালে। সবকিছু নিয়ে এত কৌতূহল ভালো না ডালিয়া, তুমি শুধু জানো ওই পুতুলটা অনেক গুরুত্বপূর্ণ, এটা জানো না ওই পুতুল দিয়ে যদি কোনো খারাপ শক্তির হাতে পড়ে তাহলে কত বড় ক্ষতি হবে। ডালিয়া গালে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি বুঝতে পারিনি পাইথন, আমাকে মাফ করে দাও। পাইথন বলল, পুতুল কোথায় ডালিয়া? ডালিয়া এক ছুটে তার ঘরে গিয়ে পুতুলটা নিয়ে আসলো এবং পাইথনের হাতে দিয়ে বলল, আমাকে মাফ করে দাও, এটা করা ঠিক হয়নি, আমাকে ভুল বুঝো না পাইথন। পাইথন পুতুলটা হাতে নিয়ে বলল, আর কখনো আমার সামনে আসবা না, কারোর বিশ্বাসযোগ্য না তুমি। অনেক কষ্টে নিজের নীতি ভঙ্গ করে তোমার প্রতি বিশ্বাস জন্মাতে শুরু করেছিল, কিন্তু সব শেষ করে দিলে। এই বলে পাইথন চলে যাচ্ছিল। ডালিয়া কাঁদতে কাঁদতে পাইথনকে ডাকতে লাগলো আর মাপ চাইতে লাগলো। একটু এগিয়ে গিয়ে পাইথন আবার ফিরে আসলো। ডালিয়া খুশি হয়ে বলল, আমি জানতাম তুমি ফিরে আসবে। পাইথন বলল, জান্নাত নামের মেয়েটা তোমাকে এমনিতেই বিশ্বাস করে নিল, সে তোমাকে পুতুলটা এত সহজে দিয়ে দিল? ডালিয়া বলল, আমি তো তোমার রূপ ধরে গিয়েছিলাম, প্রথম প্রথম সে আমাকে বিশ্বাস করলেও পরে সে বুঝতে পেরে গিয়েছিল আমি পাইথন না। পাইথন বলল, তারপর? ডালিয়া মাথা নিচু করে বলল, তারপর সেটাই করেছি, তাকে চরমভাবে আঘাত করে তার মুখ থেকে বের করেছি পুতুল রাখার স্থান। পাইথন রেগে ডালিয়াকে কষে আরও একটা থাপ্পড় মেরে বলল, একটু আগে বলেছিলাম আমার সামনে না আসতে তোমাকে, এখন কথা দিচ্ছি আমাকে তোমার সামনে দেখবা না কখনো। পাইথন চলে গেল। ডালিয়া চোখ ভিজে গেল, বারবার বলতে লাগলো, পাইথন, আমি বুঝতে পারিনি। দৃশ্য চলে এলো মারিদ্রাজে। ফারিস্তা রাতের খাবার খাচ্ছে, টেবিলে তাইবাও আছে। তাইবা খাবার খাচ্ছে আর কিছু একটা চিন্তা করছে। ফারিস্তা গলা খাকুনিতে বলল, তাইবা, তুই ঠিক আছিস? তোকে চিন্তিত লাগছে? তাইবা থতমত খেয়ে বলল, না মানে চিন্তা করছিলাম কি হতে যাচ্ছে, খুব তাড়াতাড়ি তারা আক্রমণ করবে, আমরা কি পেরে উঠবো তাদের সাথে? আমি নিজে চিন্তা করি না ফারিস্তা, আমি তোর জন্য চিন্তিত। ফারিস্তা খাবার মুখে একটু এসে বলল, চিন্তা করিস না, আমার এক পরিকল্পনার পেছনে আরও 10টা পরিকল্পনা থাকে, আমরা শক্তিতে না হলেও বুদ্ধিতে জিতবো তাদের সাথে। তাইবা বিড়বিড় করে বলল, সেটা তো আমার ভয়, তোর একটা পরিকল্পনার পেছনে আরও 10টা পরিকল্পনা থাকে। ফারিস্তা বলল, কি রে, বিড়বিড় করে কি বলছিস? খাবারের সাথে কথা গলায় আটকে গেল নাকি? তাইবা হাসিতে বলল, আরে না,
বলছিলাম যে এই সময়টায় জিজাকে মারিদ রাজ্যে নিয়ে আসলে ভালো হতো না। জিজার সামনে একটা বিশাল সৈন্যদল কিছু না, সে একাই তাদের পিষে ফেলত। ফারিস্তা ধমকের গলায় বলল, তাইবা, এটা তুই কিভাবে বললি? আমি জানি জিজা অনেক শক্তিশালী, কারণ সে ভ্যাম্প, কিন্তু সে এখন একটা বাচ্চা। তাকে এসব লড়াইয়ের মাঝে আনতে চাইনি বলেই ছোটবেলা থেকে পৃথিবীতে রেখেছি। আমি চাই না তার মাঝে সব যুদ্ধের কোনো প্রভাব পড়ুক। তাইবা বলল, তা ঠিক আছে, কিন্তু জিজা থাকলে তোর জন্য আমার চিন্তা লাগতো না। ফারিস্তা সুন্দর করে হেসে বলল, তাইবা জানিস, পৃথিবীর কোনো এক মহাপুরুষ বলেছিল, তুমি আমাকে আমার আপনজন থেকে বাঁচাও, শত্রুর সাথে তো আমি নিজেই যথেষ্ট। তাই এটা শুনে একটু কাশিতে বলল, ঠিকই বলেছে সে। এর মাঝে একজন প্রহরী হন্তদন্ত হয়ে ছুটে এসে বলল, রানী ফারিস্তা, ঘোলরা পশ্চিম তীর আক্রমণ করেছে, আমাদের সৈন্যরা তাদের সাথে লড়াই করছে। ফারিস্তা তাইবা খাওয়া রেখে উঠে পড়ল। ফারিস্তা বলল, তাইবা, তোর অধীনে থাকা সৈন্য নিয়ে জঙ্গলের দিকে যেতে থাকবি, আমি যাব পাহাড়ের দিক থেকে। দুই দিক থেকে আক্রমণ করলে তারা বিভ্রান্ত হয়ে পড়বে। কথা মতো তাইবা চলে গেল। ফারিস্তা মনে মনে বলল, পাইথনের দ্বারা তেমন ক্ষতি হবে না, রাজাকে দেখানোর জন্য যতটুকু দরকার ততটুকু করবে সে। শুধু রাজার অনুগত সৈন্যদের এখান থেকে বেঁচে ফিরতে দেওয়া যাবে না। তাইবা জঙ্গলের দিকে দিয়ে যাওয়ার সময় সেই বুড়ির কাছে গেল প্রথমে। ডাইনি বলল, তো তরবারি প্রস্তুত। এখন এই তরবারি ভ্যাম্প মারার জন্য উতলা হয়ে আছে। তাইবা এক পৈশাচিক হাসিতে বলল, তাহলে এখন পৃথিবীতে যাওয়ার সময় হয়েছে, জিজাকে মেরে তার মাথা ফারিস্তার পায়ের কাছে এনে ফেলবো। পেছন থেকে কেউ বলে উঠল, আমাকে ছাড়াই পৃথিবীতে চলে যাবি তাইবা? নতুন বাসার ঠিকানা তো জানিস? তাইবা কেঁপে উঠলার পেছনে তাকিয়ে ভর্ত গলায় বলল, ফারিস্তা তুই? ফারিস্তা তাইবার সামনে মুখে এক অদ্ভুত হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। তাইবা ভয় ভয়ে জিজ্ঞাসা করলো, তোর তো পাহাড়ের দিক দিয়ে যাওয়ার কথা, এখানে কিভাবে আসলি? ফারিস্তা বলল, আমি তো তোকে আমার বোনের জায়গায় বসেছিলাম, তুই এটা কেন করলি? তাইবা এবার রাগান্বিত আর অশ্রুসিক্ত চোখে ফারিস্তার দিকে এগিয়ে সে চর বসিয়ে দিল। ফারিস্তার সাথে আসা দেহরক্ষীরা প্রতিবাদ করতে চাইলে ফারিস্তা হাতের ইশারায় তাদেরকে থামিয়ে দিল। কিছু বুঝে ওঠার আগেই সে ডাইনি বুড়ি এক ধরনের সাদা পাউডারের মতো কিছু ফু দিয়ে পুরো ঘরে ছড়িয়ে দিল। ফারিস্তা এবং তার দেহরক্ষীরা কিছুই দেখতে পাচ্ছে না। ফারিস্তা হঠাৎ করে বলল, তারা যেন পালাতে না পারে কোনোভাবেই। ধীরে ধীরে ধোঁয়া কমে এলো। দেখা গেল তাইবা এক ভয়ানক রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। তার পিছে কিছু সংখ্যক ঘুলজিন, যাদেরকে রাজা দিমিত্রি দিয়েছিল তাইবার সাথে। তাইবা হাসতে হাসতে বলল, আমরা পালাবো না ফারিস্তা, তোর পালানোর সময় হয়ে গেছে। ফারিস্তা তার কোমরে থাকা তরবারি বের করে বলল, এত বছর আমার সাথে থেকে এটাই জানতে পারলি না আমি ভাগি না, ভাগাই? এই বলে ফারিস্তা এগিয়ে আক্রমণ করলো তাইবার উপরে। দুজনের মাঝে তুমুল লড়াই শুরু হলো। তাইবা সে জাদুমন্ত্র করা ভ্যাম্প মারা তরবারিটা দিয়ে ফারিস্তার সাথে লড়াই করতে লাগলো। এদিকে ঘুলজিনদের লড়াই শুরু হলো ফারিস্তার দেহরক্ষীদের সাথে। তারা সংখ্যায় বেশি হওয়ায় দেহরক্ষীরা তাদের সাথে কিছুতেই পেরে উঠছে না। ফারিস্তা একের পর এক আঘাত করতে লাগলো তাইবাকে কোনো সুযোগ না দিয়েই। তাইবা শুধু ফারিস্তার তরবারির আঘাতগুলো আটকে দিচ্ছে আর পিছিয়ে যাচ্ছে। ডাইনি বুড়ি পাশে দাঁড়িয়ে তার তন্ত্রমন্ত্র চালিয়ে যাচ্ছে তাইবার শক্তি বৃদ্ধি করার জন্য, কিন্তু ফারিস্তা আগে থেকেই শক্তিশালী, তাই তাইবাকে কোনো সুযোগই দিচ্ছে না আক্রমণ করার। এক পর্যায়ে তাইবার হাত থেকে তরবারি নিচে পড়ে গেল। তাইবা দৌড়ে তরবারির কাছে যাওয়ার আগেই ফারিস্তা সেখানে পৌঁছে গেল। তাইবা থমকে দাঁড়িয়ে গেল। ফারিস্তা লাথি মেরে তরবারিটা তাইবার দিকে ছুড়ে দিয়ে বলল, বিনা হাতিয়ারে লড়াই করা ঠিক না, নে তোকে আরেকটা সুযোগ দিলাম। তাইবা তরবারিতে উঠিয়ে চোখ বন্ধ করে অতীতের কিছু দৃশ্য মনে করতে লাগলো। ফারিস্তার সাথে কাটানো মুহূর্তগুলো, একসাথে ছোটাছুটি, একসাথে পাহাড়ের ঝর্ণায় লাফ দেয়া, মান অভিমান, দুষ্টু মিষ্টি ঝগড়া, সবশেষে রানী সিলভিয়ার মাথা কেটে পড়ার দৃশ্য। তাইবা চোখ খুলে তাকালো। এবার তাইবার চোখ থেকে যেন আগুন ঝরছে। তাইবা শক্ত করে তরবারি আঁকড়ে ধরে পূর্ণাঙ্গ শক্তি দিয়ে ফারিস্তার উপর ঝাঁপিয়ে পড়ল। এবার ফারিস্তা তাইবার সাথে পেরে উঠছে না। তাইবা ফারিস্তাকে এক লাথি দিল। ফারিস্তা নিচে পড়ে পা পিছলাতে পিছলাতে কিছুটা দূরে সরে গেল। ফারিস্তা একটু হেসে বলল, বা এই না হলে আমার জিগরি দোস্ত? তাইবা বলল, আমি তোর দোস্ত না, আমি মারিদ রাজ্যের উত্তরসূরি রানী সিলভিয়ার মেয়ে তাইবা। এই বলে আবার ঝাঁপিয়ে পড়ল। হাড্ডাহাড্ডি লড়াই ছিল দুজনের মাঝে। ওইদিকে ঘুলজিনরা ফারিস্তার দেহরক্ষীদের মেরে ফেলেছে। এবার তারা তাইবার সাথে এক হয়ে ফারিস্তার উপর ঝাঁপিয়ে পড়ল। ফারিস্তা একার সাথে সব লড়াই করে যাচ্ছে। ডাইনিবুড়ি সবার পেছনে একটা ঢোলের মতো কিছু নিয়ে সোজা বাজাতে শুরু করলো। এই শব্দ ফারিস্তার কান ভেদ করে ভেতর প্রবেশ করে তাকে দুর্বল করে দিতে লাগলো। ফারিস্তা ডাইনি বুড়ির দিকে অগ্নিশর্মার দৃষ্টিতে তাকিয়ে সবাইকে ডিঙিয়ে এক লাফে গিয়ে ডাইনির মাথার উপর তরবারিতে আঘাত করল এবং একদম পা পর্যন্ত নামিয়ে দিল। ডাইনি বুড়ি মাঝখান থেকে দুই ভাগ হয়ে দুই দিকে পড়ে গেল। ফারিস্তার চেহারায় বিভিন্ন জায়গায় কেটে গিয়েছে। নীল রঙের রক্ত বের হচ্ছে ক্ষতের স্থান থেকে। হাতে অনেক আঘাতের চিহ্ন। কয়েকজন ঘুলজিন মরে পড়ে আছে। তার সামনে তাইবা এবং বাকি থাকা ঘুলজিনরা হিংসাত্মকভাবে দাঁড়িয়ে আছে। ফারিস্তা রক্তাক্ত হাতে তরবারিটা শক্ত করে ধরল আর বলল, দেরি করিস না, আয়। এই বলে আবার তুমুল লড়াই শুরু হলো। এক এক করে ঘুলজিনরা মারা পড়ছে ফারিস্তার হাতে। তাইবা পেছন থেকে সুযোগ খুঁজে যাচ্ছে। ফারিস্তা ঘুলজিনদের সাথে লড়াই করছে। এর মাঝে তাইবা পেছন থেকে এসে ফারিস্তার হাতে তরবারিতে আঘাত করল। ফারিস্তার হাত থেকে তরবারি পড়ে গেল।
এখন মাত্র 7 জন ঘুলজিন অবশিষ্ট আছে। আর তাইবা। তরবারি পড়ে যাওয়ার পর ঘুলজিনরা এসে ফারিস্তার গলায় তরবারি ঠেকিয়ে তাকে আটক করে ফেলল। তাইবা হাসতে হাসতে এসে ফারিস্তার মুখে এক ঘুষি মেরে উপরের দিকে তাকিয়ে বলল, মা শুনছো তুমি? তোমার হত্যাকারী আমার সামনে হাঁটু গেড়ে বসে আছে। কথা দিলাম তোমাকে তোমার হত্যার প্রতিশোধ নেব। আমি আমার কথা রাখবো এখন। ফারিস্তা মুখ থেকে রক্ত থু করে ফেলে একটা মুচকে হাসির দিয়ে বলল, যোগ্য মায়ের যোগ্য মেয়ে। আফসোস তোর জন্য, তুই তোর প্রতিশোধের জন্য বন্ধুকে ব্যবহার করেছিস। তাইবা বলল, আর তুই আমার মাকে হত্যা করেছিস। ফারিস্তা বলল, তোর মা তার অন্যায়ের শাস্তি পেয়েছে। ক্ষমতা আর অর্থের লোভেই পুরো রাজবংশের সবাইকে হত্যা করেছিল। আমাকে বাঁচিয়ে রেখেছে যাতে তরবারি পর্যন্ত পৌঁছাতে পারে। আর তোকে রেখেছে আমার ছায়া সবার অজান্তে। আমি তো তোকে আমার মনের সবচেয়ে উঁচু জায়গায় বসেছিলাম। তবে বলল, তুই কিভাবে জানলি আমি রানী সিলভিয়ার মেয়ে? আর কবে থেকে? ফারিস্তা বলল, চিন্তা করিস না, আগে থেকে জানলে এতদিন বেঁচে থাকতি না। তুই আমার কাছে বিশ্বাসঘাতক সাজিয়ে যাকে হত্যা করেছিস পরিকল্পনা করে তার হাতে একটা চিহ্ন দেখতে পেয়েছি আমি। এই চিহ্ন সেই জঙ্গলে থাকা ডাইনির হাতেও আছে আমি জানতাম। তখনই বুঝলাম এর সাথে ডাইনিও জড়িত আছে। তখন তোকে আমার সন্দেহ হয়নি, কিন্তু ডাইনিকে ধরে 2টা মারতে সে ফরফর করে সব বলে দিয়েছে। আমি বিশ্বাস করিনি তার কথা। সে আমাকে বলল, তাই একটু পর এখানে আসবে তরবারি নিতে, তখন না হয় নিজের চোখে দেখবেন। আর আমি এসে নিজের চোখে আমার সবচেয়ে আপনজনের বিশ্বাসঘাতকতা দেখলাম। এর চেয়ে ভয়ানক দৃশ্য আর কি হতে পারে? তাই এবার সব শুনে ডাইনিকে গালি দিয়ে বলল, শয়তানের বাচ্চা, ফারিস্তা তোকে না মারলে এখন আমি তোকে মেরে ফেলতাম। ফারিস্তা বলল, তোকে না বলেছিলাম যেদিন আমি জানতে পারবো তুই বিশ্বাসঘাতক সেদিন আমি যেন আর নিঃশ্বাস না নিই। নে, তোর প্রতিশোধ পূর্ণ কর। তোর মা উপর থেকে আর দেরি সহ্য করতে পারছে না। তাই বা তরবারি উঁচু করল আর বলল, ভেবেছিলাম তোর সামনে তোর প্রিয়জনকে মারবো, কিন্তু তোর জন্য পরিকল্পনা উল্টে গেল আমার, তাই তোকে আগে মারছি। তবে তোর কোনো শেষ ইচ্ছা থাকলে তাড়াতাড়ি আমাকে বলে ফেলতে পারিস, আমি সেটা পূরণ করব। ফারিস্তা হালকা হাসিতে বলল, আমার শেষ ইচ্ছা হলো তাড়াতাড়ি আমাকে মেরে ফেল। যদি আমি কোনোভাবে বেঁচে যাই তাহলে তুই বাঁচবি না। তাই এবার কোনো কথা না বলে তরবারি সোজা ফারিস্তার গলা বরাবর চালিয়ে দিল। ফারিস্তা চোখ বন্ধ করে রইল, কিন্তু তরবারি ফারিস্তার গলা পর্যন্ত পৌঁছানোর আগেই এক অদৃশ্য শক্তি এসে তাইবাকে ছুঁড়ে ফেলে দিল। সাথে ঘুলজিনরা এদিক ওদিক ছিটকে পড়ল। ফারিস্তা হাসতে হাসতে আস্তে করে চোখ খুলল। সামনে যুদ্ধের পোশাকে দাঁড়িয়ে আছে পাইথন। ফারিস্তা বলল, এত দেরি হলো কেন? পাইথন বলল, রাজার অনুগত সৈন্যদের মারতে মারতে দেরি হয়ে গেল, তবে ঠিক সময় এসেছি দেখা যাচ্ছে। ফারিস্তা উঠে বলল, হ্যাঁ, হাতে ঘড়ি থাকলে আরেকটু আগে আসতে পারতে। তাইবা ঝাঁঝালো কণ্ঠে বলল, এটা কিভাবে হলো? ফারিস্তা বলল, তোরে আগেই বলেছিলাম দেরি না করে আমাকে মেরে ফেল, কিন্তু তুই কথা বলে সময় নষ্ট করেছিস। পাইথনকে বলে রেখেছিলাম মারিদরাজ আক্রমণের পরও যদি দেখো আমি সেখানে পৌঁছাইনি তাহলে বুঝে নেবে আমি সেই বিশ্বাসঘাতককে পেয়ে গিয়েছি, সময় মতো চলে আসবে। পাইথন বলল, তাইবা, আমি কিন্তু আমার কথা রেখেছি। রানী ফারিস্তাকে বলিনি তুমি বিশ্বাসঘাতক, সে নিজেই খুঁজে নিয়েছে। তাইবা চিৎকার করে বলল, তাহলে ওর সাথে তুইও মরবি আজকে। পেছন থেকে ঘুলজিনরা আক্রমণ করলো। পাইথন বলল, রানী ফারিস্তা, এদের সাথে আমি বোঝাপড়া করছি, এরা আমার ঘরের সদস্য, আপনি আপনার ঘরের সদস্যকে সামলান। পাইথন একে একে ঘুলজিনদের মারা শুরু করলো। পাইথনের তরবারির আঘাতে ঘুলজিনরা কাচের মতো টুকরো টুকরো হয়ে যেতে লাগলো। তাইবা প্রচণ্ড রাগ আর হিংস্র হয়ে আবার ফারিস্তার উপর ঝাঁপিয়ে পড়ল। এবার ফারিস্তা তাইবাকে আর কোনো সুযোগ দিল না। লড়াইয়ের এক পর্যায়ে তাইবা তার তরবারি ফারিস্তার দিকে বাড়ালে ফারিস্তা নিচু হয়ে নিজের তরবারি উল্টো করে ধরে এক কোপে তাইবার হাত আলাদা করে ফেলে দিল তরবারি সহ। তাইবা কাটা হাত অন্য হাত দিয়ে চেপে ধরে মাটিতে পড়ে কাতরাতে লাগলো। ফারিস্তা অনেক আহত। ঢলতে ঢলতে গিয়ে তাইবার মাথার কাছে তরবারিটা গেঁথে দিল মাটিতে। তারপর তরবারিতে ভর দিয়ে নিচেও বসে পড়ল তাইবার মাথার সামনে আর বলল, তোকে মারতে আমার অনেক কষ্ট হবে তাইবা। গতকাল পর্যন্ত আমি ভাবিনি আমাকে এই পরিস্থিতিতে পড়তে হবে। তুই এটা কি করলি? এতক্ষণ পাইথনও সবাইকে শেষ করে সে ফারিস্তার পাশে দাঁড়িয়েছে। তাইবা কাঁদতে কাঁদতে বলল, ছোটবেলা থেকে তোর জন্য আমি মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছি। তোর সাথে বন্ধুত্ব করেছে আমার মায়ের আদেশে, তোর বিশ্বাস অর্জন করেছি। কথা ছিল সেই তরবারি খুঁজে পাওয়ার পর তোকে মেরে আমার মা আমাকে তার মেয়ের মর্যাদায় পুরো রাজ্য ঘোষণা করে দেবে, কিন্তু আমার চোখের সামনে তুই আমার মাকে মেরে ফেললি। সেদিন আমি রানী সিলভিয়াকে লক্ষ্য করে মারিনি, তোকে মেরেছিলাম। বছরের পর বছর তোর সাথে বন্ধুত্বের অভিনয় করে গিয়েছি, শুধু এই আশায় একদিন আমার দায়িত্ব শেষে মায়ের কোলে ফিরে যাব। তুই সেটা হতে দিলি না। নিজ চোখে মায়ের মৃত্যু দেখেও দাঁতে দাঁত চেপে তোর সাথে হাসি মুখে কথা বলেছি, তোর আনুগত্য করেছি। ফারিস্তা বলল, আমি তো তোর সাথে কোনো অন্যায় করিনি। তোর মা আমাদের উপর জুলুম করেছিল, তাই সে শাস্তি পেয়েছে। সবাই বলে সঙ্গদোষে লোহা বাসে। দুঃখজনক হলেও সত্যি তুই আমার সাথে এত বছর থেকেও তোর মায়ের স্বভাব তোর মাঝ থেকে গিয়েছে। রক্ত কখনো বদলায় না, তোর রক্তে মিশে আসে বিশ্বাসঘাতকতা। তাইবা বলল, বিশ্বাস কর, আমি নিজেকে অনেক বুঝিয়েছি, কিন্তু সবশেষে আমার মায়ের কাটা মাথাটাই ভেসে উঠত আমার চোখে। আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল এই প্রতিশোধের নেশা। সবচেয়ে কঠিন জিনিস কি জানিস? কাউকে ঘৃণা করা সত্ত্বেও তার সাথে হাসি খুশি আর বিশ্বস্ত হয়ে থাকার অভিনয় করা। আমি সেটা করতে করতে ক্লান্ত আজ। ফারিস্তা অশ্রুসিক্ত চোখে তাইবার রক্তাক্ত চেহারাটা নিজের জামাতে মুছে দিল।
তারপর অক্ষত হাতটা চেপে ধরে বলল, বন্ধুর জন্য একবার না 100 বার মরতে পারি, কিন্তু বিশ্বাসঘাতকের জন্য একবারও না। তুই বললে আমি মৃত্যুর সামনে বুক পেতে দিতাম, তোর জন্য আমার জীবন কোরবান ছিল, কিন্তু এখন না পারছি তোকে ভালোবাসতে, আর না পারছি ঘৃণা করতে। তাইবা ফারিস্তার হাত চেপে ধরে প্রচুর কান্না করছে আর বলছে, আমাকে মাফ করে দে ফারিস্তা, আমি একটা অকৃতজ্ঞ, আমি তোর পিঠ পিছনে অনেক ষড়যন্ত্র করেছি, আমাকে মাফ করে দে। পাইথন বলল, রানী ফারিস্তা, আমি বলছি তাইবাকে একটা সুযোগ দিন, সে প্রতিশোধের নেশায় নিজের মাঝে ছিল না। এই লড়াই বিশ্বাসঘাতক তাইবা মারা গেছে, এখন আপনার সামনে আপনার একমাত্র বন্ধু আছে, তাকে মাফ করে দিন। ফারিস্তা বলল, হ্যাঁ পাইথন, তাইবাকে আমি কখনো মারতে পারবো না। যে হাতে হাত রেখে আমার ছোট থেকে বড় হয়েছি, সেই হাত দিয়ে আমি ওকে কিভাবে মারবো? তাইবা অনুশোচনায় প্রচুর কাঁদতে লাগলো। ফারিস্তা তাইবাকে সান্ত্বনা দিয়ে বলল, তোকে একটা ভালো কথা বলি, এমনিতে তো সবসময় খারাপ কথা বলে থাকি। জিজা আসলে কোনো এতিমখানা থেকে দত্তক নেওয়া মেয়ে না, যে রানী সিলভিয়ার মেয়ে, তোর বোন। তাইবা ফারিস্তার চোখের দিকে টলমল দৃষ্টিতে তাকিয়ে বলল, কি বলছিস তুই? ফারিস্তা তাইবার কানে খোঁচাতে বলল, নেট চলে গেছে নাকি? কি বলছিস শুনতে পাসনি? তাইবা একটু হেসে বলল, আরে এটা কিভাবে সম্ভব? আমার বাবা তো আমার জন্মের পরেই মারা গিয়েছে, তাহলে জিজা আমার বোন হয় কিভাবে? ফারিস্তা পাইথনের দিকে তাকালো। পাইথন বলল, আমার দিকে তাকান কেন? আমি ভাই বিয়ে শাদী করি নাই, জিজা কেমন হয়েছে তা বলতে পারুম না। ফারিস্তা হাসিতে তাইবাকে সবকিছু বুঝে বলল। তাইবা খুশি হওয়ার বদলে আতঙ্কিত হয়ে বলল, ফারিস্তা, আমি একটা বিশাল ভুল করে ফেলেছি। ফারিস্তা বলল, আবার কি করেছিস তুই? তাইবা বলল, এটা আসলে ভ্যাম্প মারা তরবারি না, আসল তরবারি নিয়ে তারা জিজাকে মারতে চলে গেছে ইতিমধ্যে। ফারিস্তা আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করলো, কারা? তাইবা বলল, রাজা দিমিত্রি পাঠালো, বাকি অর্ধেক সৈন্যকে আমি এটা করতে পাঠিয়ে দিয়েছিলাম যখন ডাইনি ঘরে সাদা পাউডার ছড়িয়েছিল। ফারিস্তা হন্তদন্ত হয়ে উঠল আর বলল, এটা তুই কি করেছিস তাইবা? পাইথন, এখনই তোমার সৈন্য নিয়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দাও। পাইথন সময় নষ্ট না করে তাড়াতাড়ি পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিল। ফারিস্তা বেশ রেগে ঘরের একটা খুঁটিতে সজোরে ঘুষিতে বলল, তাইবা কি করছিস তুই? তাইবা কাঁদতে কাঁদতে বলল, আমাকে মাফ করে দে, আমি তোর অনেক বড় ক্ষতি করে ফেললাম রে। অনেক ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্য, কিন্তু আমি তোর বন্ধু হওয়ার যোগ্য না। আমার এই বিশ্বাসঘাতকতার একমাত্র শাস্তি মৃত্যু। ফারিস্তা তাইবার থেকে একটু দূরে ছিল। দূর থেকে ফারিস্তা বলল, না তাইবা, এটা করিস না, সব ঠিক হয়ে যাবে। তাইবা একটু মুচকে এসে বলল, সব ঠিক হয়ে যাক ফারিস্তা, কিন্তু আমি এই অপরাধবোধ নিজের মাঝে বই বাঁচতে পারবো না, বিদায়। ফারিস্তা তাইবা না বলে দৌড়ে তাইবার কাছে আসার আগেই পাশে পড়ে থাকা ছোট্ট একটা চাকু নিজের গলায় চালিয়ে দিল। ফারিস্তা এসে তাইবার অর্ধ কাটা মাথা কোলে নিয়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, এটা তুই কি করলি? তাইবা, তুই এটা কি করলি বোন? এমনটা তো হওয়ার কথা ছিল না। তাইবা ততক্ষণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এখনো তাইবার চোখ দুটো খোলা, ফিনকি দিয়ে গলা থেকে রক্ত বের হচ্ছে, তবে নীল রক্ত। ফারিস্তার হাত তাইবার রক্তে রঙিন হয়ে গেল। ফারিস্তা চিৎকার করে কাঁদতে লাগলো তাইবার নিথর দেহটা জড়িয়ে ধরে। দৃশ্য চলে এলো পৃথিবীতে। তালিফার জিজা জান্নাতকে নিয়ে হাসপাতাল থেকে বাসায় এসেছে। জান্নাত এখন মোটামুটি সুস্থ। ডাক্তার বলেছে কয়েকদিন বেড রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে, আর কোনো ভারী কাজ করা যাবে না। তালিফ জান্নাতকে নিজেদের বাসায় নিয়ে আসলো জিজার জোরাজুরিতে। তালিফ এটা চাইছিল না। বাসায় এসে তালিফ ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল। জিজার জান্নাত গল্প করতে লাগলো। জিজা বলল, জান্নাত আন্টি, তালিফের চিৎকার শুনতে চাও? জান্নাত বলল, কিভাবে? জিজা গিয়ে আস্তে করে ওয়াশরুমের লাইটটা অফ করে দরজা থেকে বাইরে থেকে লক করে দিল। ভেতর থেকে তালিফ সারের মতো চিৎকার করতে লাগলো। জান্নাত আর জিজা হাসতে হাসতে শেষ এদিকে। তালিফ বলল, আমি 3 পর্যন্ত গুনবো, তার আগে দরজা না খুললে খবর আছে। জিজা বলল, 3 পর্যন্ত কেন গুনবা? কমপক্ষে 300 পর্যন্ত গুনো, তারপর দরজা খুলবো। তালিফ গুনতে শুরু করলো, 1, 2, 2.25, 2.5, 3.25। তালিফ 3 বলার আগেই মেন দরজাটা খটখট শব্দ। এত রাত আবার কে এলো? জিজা ওয়াশরুমের দরজা না খুলেই মেন দরজা খুলতে চলে গেল। জিজা দরজা খোলার জন্য এগিয়ে যেতে লাগলো, আর জান্নাত হাসতে হাসতে সোফা থেকে উঠে খোরাতে খোরাতে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে দরজা খুলে দেওয়ার জন্য। তালিফ ভেতর থেকে এখনো চিলাচিলি করছে। জিজা দরজার ছিটকানি ধরে টানাটানি করছে, কোনো কারণে সেটা আটকে গেছে। এদিকে জান্নাত ওয়াশরুমের লাইট জ্বালিয়ে দরজা খুলে দিতেই তালিফ জিজার উপর রাগান্বিত হয়ে বাইরে বেরিয়ে এসে বলতে যাবে, এগুলো কি ধরনের? এর মাঝে জিজা মেন দরজা খুলে দিল। বিকট আওয়াজের বজ্রপাতের মতো শব্দ হয়ে জিজা হাওয়ায় ভেসে তালিফ আর জান্নাতের মাঝ দিয়ে উড়ে গিয়ে ওপাশে দেয়ালের সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে গেল। তার সাথে ঘরে প্রবেশ করলো কালো হুডি পরা কয়েকজন লম্বা লম্বা দানব। তাদের সবার হাতে ধরালো অস্ত্র, আর সবার শরীর থেকে এক ধরনের ধোঁয়া বের হচ্ছে। দেখে মনে হচ্ছে তাদের শরীর আগুনে জ্বলছে। তালিফ আতঙ্কিত হয়ে এবার ওই ভয়ানক দানবের দিকে দেখলো, আবার জিজার দিকে দেখলো। জিজা ফ্লোরে পড়ে কাতরাচ্ছে। দৌড়ে জিজার কাছে গিয়ে দেখলো নাক মুখ দিয়ে কালো রঙের রক্ত বের হচ্ছে। জান্নাত একাই তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, তোমরা জানো না কাকে আঘাত করেছো? রানী ফারিস্তার মেয়েকে আঘাত করার পরিণাম খুব খারাপ হবে। দানবগুলো একে অপরের দিকে তাকিয়ে কোনো কথা না বলে জান্নাতের দিকে এগিয়ে আসতে লাগলো। জান্নাত তাদের বিভ্রান্ত করার জন্য পিছিয়ে যেতে যেতে দেয়ালের সাথে পিঠ ঠেকালো। তারা জান্নাতকে ধরতে যাবে, তখন জান্নাত ঘাড় কাত করে তাদের পেছনে তাকে একটা হাসি দিয়ে বলল,
শিকার তো গয়া। তারা পেছনে তাকিয়ে দেখলো তালিফ আর জিজা সেখানে নেই। প্রচণ্ড রেগে হুঙ্কার দিয়ে তাদের একজন জান্নাতকে ধরে বাসা জানলা ভেঙে বাইরে ফেলে দিল। এদিকে তালিফ জিজাকে কাঁধে নিয়ে রাস্তা ধরে হন্তদন্ত হয়ে ছুটে চলেছে আর বারবার পেছনে তাকাচ্ছে। জিজা এখন অজ্ঞান হয়ে আছে। তালিফ বুঝতে পারছেন এই সামান্য আঘাতে জিজা এতটা আহত কিভাবে হলো। তাহলে তারা কি জিজার চেয়েও বেশি শক্তিশালী ছিল? তালিফ দৌড়াতে দৌড়াতে ক্লান্ত, শ্বাস প্রশ্বাস খুব জোরে চলতে লাগলো। হাঁপিয়ে হাঁপিয়ে তবুও দৌড়ে যাচ্ছে ভাঙা ভাঙা পায়ে। হঠাৎ আকাশে কালো মেঘে ঢেকে যেতে লাগলো। বিদ্যুৎ চমকানোর শব্দে তালিফের আত্মা কেঁপে উঠছে বারবার। একটু দূরে যেতেই মুষলধারে বৃষ্টি শুরু হলো, সাথে প্রচণ্ড ঝড়ো হাওয়া। তালিফ সামনে এগোতেই পারছে না বাতাসের ধাক্কায়। বৃষ্টির পানির স্পর্শে জিজার জ্ঞান ফিরে এলো। কাঁধ থেকে জিজা আস্তে করে ডাক দিল, বাবা। তালিফ চমকে গিয়ে একটা গাছের নিচে থামলো। এই প্রথম জিজা তালিফকে বাবা বলে ডেকেছে। তালিফ জিজার জ্ঞান ফেরা দেখে খুশিতে জিজাকে কাঁধ থেকে নামিয়ে সেখানে রেখে জড়িয়ে ধরল আর বলল, কিচ্ছু হয়নি তোমার, এই তো বাবা আছি তোমার সাথে। জিজা টিপ টিপ চোখে তালিফের দিকে তাকিয়ে বলল, ওরা আমাকে এমন কিছুতে আঘাত করেছে যার ব্যথা আমি সহ্য করতে পারিনি বাবা। ওরা হয়তো সাধারণ কেউ না, ওদের কাছে অনেক শক্তি, আমাকে মেরে ফেলবে ওরা। তালিফ জিজার মুখে বৃষ্টির পানি হাত দিয়ে মুছে দিয়ে বলল, কে মারবে আমার মেয়েকে? আমি এখনো বেঁচে আছি, তোমার কিচ্ছু হতে দিব না আমি। হঠাৎ তালিফ খেয়াল করলো তারা চলে এসেছে। চারিদিকে থেকে গোল হয়ে এগিয়ে আসছে কয়েকজন কালো হুডি পরা সেই দানবগুলো। তালিফ জিজাকে কোলে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কারা তোমরা? সময় থাকতে নিজেদেরকে বাঁচাও। একবার যদি রানী ফারিস্তা এসে যায় তাহলে কেউ মাথা নিয়ে ফিরতে পারবে না। এই প্রথম জিজা এত ভয় পেয়ে আছে। শক্ত করে তালিফকে জড়িয়ে ধরে রেখেছে। জিজার মাঝে ন্যূনতম শক্তি নেই নিজের পায়ে দাঁড়ানোর। দানবগুলোর মাঝে একজন রোবটিক কণ্ঠে বলল, দুর্বল প্রাণী, তোমার নিজের জীবন নিয়ে চিন্তা করা উচিত। একটা সুযোগ দিচ্ছি, এই বাচ্চাকে আমাদের হাতে তুলে দিয়ে এখান থেকে চলে যাও। তালিফ কিছু না বলে জিজাকে কোলের থেকে ঘুরিয়ে কাঁধে রাখল আর বলল, পারলে এসে নিয়ে যা। একটা দানব এগিয়ে আসতে লাগলো ঠক ঠক পা ফেলে। তালিফ রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে তার এগিয়ে আসার দিকে। বিদ্যুৎ চমকানোর আলোতে একটু করে দানবের ভয়ানক চেহারা দেখা যাচ্ছিল। দানব তালিফের সামনে এসে জিজাকে নেয়ার জন্য হাত বাড়াতেই প্রচণ্ড শব্দ করে একটা বজ্রপাত হলো। এর সাথে দানবটা উড়ে গিয়ে সবাইকে ছাড়িয়ে অনেক দূরে গিয়ে পড়ল। তালিফ অবাক হয়ে নিজের হাতের দিকে তাকিয়ে বলল, এটা কিভাবে করলাম আমি? পেছনে দৃশ্যমান হলো পাইথনের ভয়াবহ রূপ। পাইথন বলল, এটা আমি করেছি। তালিফ চমকে গিয়ে সরে গেল এবং পেছন থেকে পাইথনকে দেখে বলল, আরে তুমি? পাইথন তালিফকে সাইড হতে বলে বলল, এখন এত কথা বলার সময় নেই তালিফ, রানী ফারিস্তা আমাকে পাঠিয়েছে। দানবগুলো পাইথনকে এখানে দেখে প্রচণ্ড রেগে বলল, বিশ্বাসঘাতক। পাইথন এক লাফে গিয়ে এক দানবের শরীর থেকে কামড় দিয়ে মাথা আলাদা করে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, বিশ্বাসের কথা ভুলে যা, আজকে আমি শুধু ঘাতক তোদের জন্য। দানবগুলো একজন হাসতে হাসতে বলল, তাহলে তুইও মরবি আজ। আমার কাছে ভ্যাম্প মারা তরবারি আছে, দেখ এক আঘাতেই শক্তিশালী ভ্যাম্প একদম নিস্তেজ হয়ে গিয়েছে। তবে ওর ভাগ্য ভালো, আমরা ওকে মারতে চাই না। রাজা দিমিত্রি বলেছে ভ্যাম্পকে জীবিত নিয়ে যেতে। পাইথন অবাক হয়ে বলল, তার মানে রাজা জানতো আমি রানী ফারিস্তার হয়ে কাজ করছি? দানব বলল, কোনো সন্দেহ থাকা উচিত না। ডালিয়া অনেক আগেই তোমার মুখোশ খুলে দিয়েছে রাজার কাছে। পাইথন বলল, তাহলে এই ব্যাপার? আর পুতুলটাও ডালিয়া রাজার আদেশে নিয়ে গিয়েছে, তাই না? আমাকে ধরিয়ে দিয়েছে নকল পুতুল। দানব বলল, এই তো বুঝতে পেরেছ, এখন আমাদের পথ থেকে সরে যাও। তোমার সাথে আমাদের কোনো বোঝা পড়া নেই, তোমার শাস্তি তো রাজা নিজে দেবে। এই ভ্যাম্প বাচ্চাকে আমরা নিয়ে যাব, তুমি বাধা দিলে রাজার অপেক্ষায় থাকবো না, আমরাই তোমাকে মেরে ফেলবো। পাইথন একবার তালিফের দিকে তাকালো। তালিফ জিজাকে শক্ত করে ধরে রেখেছে। তালিফ বলল, তুমি চলে গেলে যাও পাইথন, আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত জিজাকে ওদের হাতে তুলে দিব না। পাইথন দানবগুলোর দিকে একটু তাকিয়ে মুচকে এসে বলল, রাজা দিমিত্রি আর সহজ সরল ডালিয়া মিলে তো দেখে আমার সাথে ডাবল গেম খেলে দিল, কিন্তু আমি তো ইফরিত জিনের শেষ বংশধর। বাবাকে নিজের অজান্তেই কথা দিয়েছিলাম হার মানব না, কথা তো রাখতে হবেই। দানবগুলো বুঝে গেল পাইথন বাধা সৃষ্টি করবে, তাই তারা একসাথে পাইথনের উপর ঝাঁপিয়ে পড়ল। পাইথন এবার নিজের মাঝে থাকা সব রাগ ছাড়ল ওদের উপরে। একে করে তাদের ছিঁড়ে ফেলতে লাগলো। যার হাতে ভ্যাম্প মারা তরবারি ছিল সে বারবার পাইথনকে সেই তরবারি দিয়ে একটা আঘাত করার চেষ্টা করছে, কিন্তু পাইথন এতটা হিংস্র হয়ে গিয়েছিল যে তার সামনে তারা দাঁড়াতেই পারছিল না। তাদের শরীরের ছিন্ন ভিন্ন অংশগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ছিল। তালিফ জিজাকে নিয়ে সেগুলো থেকে নিজেদের বাঁচাচ্ছিল। ভ্যাম্প মারা তরবারি তার হাত থেকে পড়ে গেল। তালিফ দৌড়ে গিয়ে তরবারি নিজের হাতে নিয়ে নিল এবং চোখ বন্ধ করে বলল, জিজা শক্ত করে বাবাকে ধরে রাখো। এই বলে তালিফও তরবারি আঘাতে এক একটা দানবকে আলাদা করে ফেলতে লাগলো। মন্ত্রপুত তরবারি হওয়ার কারণে এক আঘাতেই তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তালিফ বলে, জীবনে গাজরও এইভাবে কাটিনি, আজকে দানবগুলোকে যেভাবে কাটছি মজা লাগছে অনেক। জিজা আস্তে আস্তে বলল, আচ্ছা বাবা, গাজর ইংরেজি ক্যারট হলে মূলার ইংরেজি হোয়াইট ক্যারট কেন হলো না? তালিফ বলল, কারণ মূলা আলাদা ইংরেজি শব্দ রিজার্ভ করে মামুনি। মূলার মাঝে এমন শক্তি আছে যা গাজরের মাঝে নেই। টিকিটের সিরিয়াল বা বিদ্যুৎ বিল জমা দেওয়া সিরিয়াল 1 মিনিটে ভঙ্গ করার ক্ষমতা আছে মূলার মাঝে।
যে বলল, ফালতু কথা বন্ধ করো, পেছন দিক থেকে একটা আসছে। তালিফ পেছনে ঘুরে তরবারি সোজা করে ধরল। একটা দানব এসে একদম তরবারিতে বিঁধে গেল। তালিফ লাথিতে তাকে ফেলে দিল। সবাইকে মারা শেষ, পাইথন আকাশের দিকে তাকিয়ে রাগে প্রচণ্ড জোরে চিৎকার করল। পাইথনের চিৎকারের সাথে বজ্রপাতের শব্দে এক নিস্তব্ধ পরিবেশের সৃষ্টি হলো। তালিফ এগিয়ে বলল, পাইথন, তোমাকে অনেক ধন্যবাদ সময় মতো এসে আমাদের সাহায্য করার জন্য, তবে তুমি হয়তো বড় বিপদে আছো। পাইথন নিজেকে স্বাভাবিক করে বলল, আমাদের জীবনটা সাগরের ঢেউয়ের মতো তালিফ, সবসময় সমান্তালে চলে না। সত্যি আমি এখন বিপদে আছি। আমি নিজের জন্য ভাবি না, আমি ভাবছি আমার পুরো জাতিকে যে ধ্বংস করে দিল তাকে না মেরেই আমার মৃত্যু হয়ে যাবে। তালিফ বলল, চিন্তা করো না, ফারিস্তা তোমাকে সাহায্য করবে। পাইথন বলল, হয়তো সে নিজেও বিপদে আছে। তালিফ বলল, কি বলতে চাচ্ছ তুমি? পাইথন ভাবতে ভাবতে একটু এগিয়ে গিয়ে বলল, ডালিয়া আমাকে ধোকা দিয়েছে। তার মানে আসল পুতুল এখন রাজা দিমিত্রির কাছে আছে। সে চাইলেই সেখানে বসে জিজাকে নিয়ন্ত্রণ করতে পারে। এই জন্য সে জিজাকে প্রাণে না মেরে নিয়ে যেতে বলেছে। দৃশ্য চলে গেল ঘুল রাজ্যে। রাজা দিমিত্রি পুতুলটা হাতে নিয়ে এক পৈশাচিক হাসিতে বলল, কি সুন্দর, কি সুন্দর। আমি এখন চাইলে এক মহাশক্তিশালী ভ্যাম্পকে নিয়ন্ত্রণ করতে পারবো। ফারিস্তা এবার কি করবে? কিছুই না, বরং সে তো ফারিস্তার মেয়েই না। এই ভ্যাম্প তো আমার সিংহ গারকুনের মেয়ে। খুব তাড়াতাড়ি তাকেও মুক্তি করবো আমি ফারিস্তার কারাগার থেকে। সেটা কি করবে? রাজা নিজেই বলল, সেটা করবে আমার বাচ্চা ভ্যাম্প। নিজের সন্তানের মতো লালন পালন করা বাচ্চাটা যখন ফারিস্তাকে কুপিয়ে কুপিয়ে মারবে, কি দৃশ্য হবে সেটা, তাই না ডালিয়া? আমরা দেখতে পাই সামনে ডালিয়া দাঁড়িয়ে আছে। এখন তার সহজ সরল চেহারাটা সম্পূর্ণ বদলে গিয়েছে। ঠোঁটগুলো সম্পূর্ণ কালো, তার চোখ ভয়ানক রকম লাল টকটকে, চুল অনেকগুলো সাপের মতো বেনি করা, যুদ্ধের পোশাকে ডালিয়া। রাজা দিমিত্রি বলল, এই জন্য পুরো কৃতিত্ব তোমার ডালিয়া। কি অভিনয় করেছে এত বছর। পাইথন বুঝতে পারিনি তুমি আমার গুপ্তচর। আমি জানতাম পাইথন একদিন না একদিন সত্যিটা জানতে পারবে, কিন্তু কবে জানতে পারবে সেটা জানতাম না। আর সত্যিটা জানার পর সে যেন আমাকে মারার আগে আমি যেন জেনে যাই, তাই তোমাকে পাইথনের আশেপাশে রেখেছিলাম সবসময়। আর তুমি সেটা খুব ভালোভাবেই পূরণ করেছ। ডালিয়া মাথা ঝুঁকিয়ে কুর্নিশ করে বলল, আমার প্রাণ আপনার জন্য কোরবান হোক মহামান্য রাজা। পাইথন তো আমাকে পাত্তাই দিতে চাইতো না। ভেবেছিলাম আমি আমার দায়িত্বে ব্যর্থ হয়ে ফিরব, কিন্তু সময় মতো ঠিকই সে আমার প্রতি দুর্বল হতে শুরু করলো, আর আমি তার কাছ থেকে সবচেয়ে দামি জিনিসটা কেড়ে নিলাম। রাজা হাসতে হাসতে বলল, বেচারা পাইথন, এখন তো সে নিজেকেও বিশ্বাস করবে না। এ বলে ডালিয়ার রাজা দুজনেই হাসতে লাগলো। দৃশ্য চলে এলো পৃথিবীতে। তালিফ জিজাকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। পাইথন বলল, রানী ফারিস্তা হয়তো খুব শীঘ্রই এসে পৌঁছাবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে থাকবো। জিজা তালিফের কাঁধে মাথা রেখে ঘুরিয়ে বলল, তোমার হাতে এখন কি অবস্থা পাইথন? তালিফ পাইথনের দিকে তাকিয়ে হেসে দিয়ে বলল, দেখো এই অবস্থা, ওর মুখ বন্ধ হচ্ছে না। পাইথন একটু হেসে বলল, হাতের অবস্থা তো ভালো, কিন্তু কয়েকদিন সকালবেলা অনেক সমস্যা হয়েছিল। তুমি ইচ্ছে করে আমার বাম হাত ভেঙেছিলে, তাই না? জিজা বলল, তাহলে আসেন আবার ডান হাত তো ভেঙে দিই। এক হাত ভাঙলে বিয়ে হয় না। পাইথন বলল, থাক, আমার বিয়ে করার ইচ্ছে নেই, আমার হাত সালামাতে থাকলেই হবে। তালিফ বলল, রাখো তো এসব কথা, আমি তো ভুলে গিয়েছিলাম জান্নাত বাসায় ছিল, তার জন্য আমি জিজাকে নিয়ে বাসা থেকে পালাতে পেরেছিলাম। এখন সে কেমন আছে জানি না। এদিকে আমরা দেখতে পাই জান্নাত জানালা ভেঙে বাসার পেছনে ছোট্ট একটা নালার মাঝে পড়েছে। পানি থাকার কারণে জান্নাতের তেমন কোনো ক্ষতি হয়নি, তবে শরীরের অনেক জায়গায় কেটে গিয়েছে। জান্নাত কাতরাতে কাতরাতে নালা থেকে উঠে একটা গাছের সাথে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে বিশ্রাম নিতে লাগলো। জান্নাত ভাবছে, তালিফ কি জিজাকে নিয়ে পালাতে পেরেছে? তারা জিজার কোনো ক্ষতি করে ফেলেনি তো? এভাবে অনেক কষ্টে ওঠার চেষ্টা করলো। 2 বার উঠেও আবার পড়ে গেল। গাছ ধরে ধরে উঠে দাঁড়ালো কোনো রকমে। এগিয়ে যাওয়ার চেষ্টা করতে আবার পড়ে যেতে লাগলো। নিচে একটা গাছের শিকড় চুকা হয়ে আছে। জান্নাত নিচে পড়লে সেটা তার পেটে ঢুকে যাবে সোজা। এর মাঝে একটা হাত জান্নাতকে ধরে ফেললো। জান্নাত কিছু বুঝে ওঠার আগেই এক টানে সে জান্নাতকে তার বুকে নিয়ে নিল। আপনি ঠিক আছেন? জান্নাতের সবকিছু কেমন যেন ঘুরতে লাগলো। শরীরে অতিরিক্ত আঘাতের জন্য জান্নাত দুর্বল হয়ে পড়েছে। সবকিছু কেমন যেন ঝাপসা হয়ে আসছে। ঝাপসা চোখে জান্নাত তাকে সাহায্য করা ব্যক্তির দিকে তাকিয়ে কোনো রকম বলল, বিশ্বাসঘাতক। এই বলে তার বুকে জ্ঞান হারালো জান্নাত। আমরা দেখতে পাই এটা ছিল পাইথন। পাইথন নিজেই বলে উঠল, আমি তো তাকে সাহায্য করলাম, তাহলে সে আমাকে বিশ্বাসঘাতক বললো কেন? ফেলে রেখে চলে যাবো নাকি? জ্ঞান ফিরে না জেনে আমার উপর আবার কি চাপাই দোষ নাকি? না থাক, নিয়েই যাই। তাহলে বাসের জিজার চেহারায় রক্ত পরিষ্কার করে দিচ্ছে। জিজা বলল, আচ্ছা বাবা, তারা আমার কাছে কি চায়? আর এই পুতুলটার সাথেই বা আমার সম্পর্ক কি? তালিব বলল, তারা তোমার মাঝে থাকার শক্তি চায় মামুনি। তারা চায় তোমার এই শক্তি খারাপ কাজে ব্যবহার করতে, এমনকি তোমাকে ব্যবহার করে তোমার মা এবং আমাকেও মেরে ফেলতে চায় তারা। জিয়া তালিফকে জড়িয়ে ধরে চুমুখে বলল, বললেই হলো। তারা যদি আমার সব শক্তিও নিয়ে যায়, তবু তো আমি আমার মা আর তোমাকে আঘাত করব না, কারণ তোমরা আমার শক্তিতে থাকো না, তোমরা থাকো আমার হৃদয়ে। তালিব জিজাকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ মামুনি, আমি সেটা জানি, তুমি কখনো আমাদের কোনো ক্ষতির কারণ হবে না। এর মাঝে পাইথন জান্নাতকে কোলে নিয়ে চলে আসলো। তালিব বলল, কি হয়েছে তার, ঠিক আছে তো? পাইথন বলল, জানি না, আমাকে বিশ্বাসঘাতক বলে আমার বুকে লুটিয়ে পড়ল।
তালিফ বলল, সেদিন তোমার রূপ ধারণ করেই সে পুতুল নিতে এসেছিল, তাই সে ভেবেছে সেটাই তুমি। এখন তোমাকে দেখে সে তাকেই মনে করেছে। পাইথন বলল, আচ্ছা এই ব্যাপার, তাহলে তার জ্ঞান ফিরে আসলে ভুল ভাঙিয়ে দেওয়া যাবে। কিন্তু সে তো নোংরা হয়ে আছে নালায় পড়ে, তার জামা কাপড় পরিবর্তন করতে হবে। কি করবে সেটা? তালিফ বলল, তুমি একটা সুন্দরী মেয়ের রূপ ধারণ করে তারপর তুমি তার জামা কাপড় বদলে দাও। পাইথন বলল, হুর মিয়া, আমি মেয়ের রূপ ধারণ করলেও তো ভেতরে ভেতরে আমি ছেলেই থাকবো। খুবই খারাপ আইডিয়া এটা। তখনই দরজার কাছ থেকে কেউ বলল, তাহলে ভালো আইডিয়াটা আমি দিই, আমি করছি এটা। জিজা বলে উঠল, মা তুমি এসেছো? ফারিস্তা এসে জিজাকে কোলে নিয়ে চুমু খেতে খেতে বলল, হ্যাঁ মা আমি এসেছি, তুমি ঠিক আছো তো? জিজা বলল, একটু ব্যথা পেয়েছি, তারা আমাকে অন্যরকমভাবে আঘাত করেছিল মা, তাই আমি তাদের সাথে লড়াই করতে পারিনি। ফারিস্তা বলল, আমি জানি সেটা মা, তুমি ঠিক আছো এতে আমি খুশি। তালিফ বলল, এত দেরি করলে যে আসতে? তোমার মুখটা কেমন উদাস উদাস লাগছে, কি হয়েছে? ফারিস্তা জিজাকে ছেড়ে তালিফকে জড়িয়ে ধরে বলল, আমার কুলিচাকে দাফন করে আসলাম। তালিফ অবাক হয়ে বলল, তাই এবার কি হয়েছে? ফারিস্তার চোখের পানি টলমল করছে। ফারিস্তা বলল, তাই এবার রক্ত তাকে বিশ্বাসঘাতকতা করতে বাধ্য করেছিল তালিফ, যদিও তার মন সব সময় আমার জন্য কেঁদেছিল। তালিফ ফারিস্তার চোখের পানি মুছেতে বলল, সব ঠিক হয়ে যাবে। হঠাৎ জিজা বলল, মা আমার চোখ খুব জ্বালাপাড়া করছে, কিছু একটা হচ্ছে আমার চোখে। ফারিস্তা তাড়াতাড়ি দৌড়ে গিয়ে দেখল জিজার চোখের মনি ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। এক পর্যায়ে পুরো চোখটা কালো কুচকুচে রং ধারণ করলো। জিজার চেহারার মাঝে কালো কালো দাগ ভেসে উঠতে লাগলো। ফারিস্তা হন্তদন্ত হয়ে বলল, কি হচ্ছে এগুলো জিজা, কি হচ্ছে? পাইথন আস্তে করে বলল, পুতুলটা রাজা দিমিত্রির হাতে আছে এখন। রাজা দিমিত্রি নীল আলো বিশিষ্ট এক কক্ষে বসে জিজার পুতুলটা নিয়ে অদ্ভুতভাবে তন্ত্রমন্ত্র করছে। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে কালো হুডি পরা সেই দানবগুলো। রাজা এক এক করে পুতুলটার শরীরে অনেকগুলো সুই ঢুকিয়ে দিল। সবশেষে দুইটা চোখে দুইটা সুই ঢুকিয়ে ভয়ঙ্করভাবে হাসতে হাসতে বলল, ভ্যাম্প এখন আমার কাছে ছুটে আসবে, যে তার সামনে দাঁড়াবে তাকেই মেরে ফেলবো। এদিকে আমরা দেখতে পাই জিজার শরীরের বিভিন্ন জায়গায় ছোট ছোট ক্ষত তৈরি হয়েছে, যেমনটা সুই দিয়ে খোঁচা মারলে হয়। সেখান থেকে রক্ত বের হচ্ছে। জিজা প্রচণ্ড যন্ত্রণায় চোখ ডলছে আর বলছে, সবাই আমার কাছ থেকে দূরে যাও, মা বাবা তোমরা সরে যাও, আমি চাই না আমার হাতে তোমরা আঘাত পাও। ফারিস্তা আতঙ্কিত হয়ে পড়ল। তালিফও পাগলের মতো করে বলতে লাগলো, ফারিস্তা কিছু একটা করো, জিজাকে বাঁচাও। পাইথন বলল, রাজা দিমিত্রি জিজাকে নিয়ে যেতে চাইছে, এটা হতে দিতে পারি না আমরা। জিজা হঠাৎ করে শান্ত হয়ে গেল, চুপ করে খাটের উপরে নিচের দিকে মাথা দিয়ে বসে আছে, কোনো নড়াচড়া করছে না। সবাই এটা দেখে চুপ হয়ে গেল আর একে অপরের মুখের দিকে তাকালো। তালিফ আস্তে করে ডাক দিল, জিজা। কোনো উত্তর এলো না। জিজা মাথা নিচু করে অদ্ভুতভাবে বসে আছে। ফারিস্তা তালিফের হাত চেপে ধরে জিজাকে ডাক দিল, জিজা কি হয়েছে তোমার? এবারও কোনো উত্তর এলো না, কিন্তু গঙ্গানির মতো শব্দ করতে লাগলো। পাইথন ধীরে ধীরে এগিয়ে গিয়ে জিজার সামনে দাঁড়িয়ে বলল, জিজা তুমি নিজেকে ভুলে যেও না, তুমি। পাইথন তার কথা শেষ করার আগেই জিজা আস্তে আস্তে মুখ তুলে পাইথনের দিকে তাকালো। পাইথন জিজার রূপ দেখে একদম চুপসে গেল। হাতের ইশারায় পাইথনকে হাওয়ায় ভাসিয়ে তুলে জিজা ঝাঁঝালো কণ্ঠে বলল, বলেছি না আমার কাছ থেকে দূরে থাকতে, কাছে এসেছিস কেন? এই বলে পাইথনকে ছুঁড়ে ফেলে দিল ঘরের দরজা ভেঙে বাইরে। তালিফ আর ফারিস্তার চোখ বড় বড় করে তাকিয়ে দেখল জিজার চোখগুলো সম্পূর্ণ কালো রং ধারণ করেছে, চেহারায় ভীতিকর দাগ ফুটে উঠেছে, হাতের নখ চোখাচোখা হয়ে গেছে, আর কপালে সেই সাপের চিহ্নটা থেকে আলো ছড়াচ্ছে। ফারিস্তা এগিয়ে যেতে চাইলে তালিফ আটকে দিয়ে বলল, না ফারিস্তা, সে আর এখন আমাদের মেয়ে না, সে সম্পূর্ণরূপে খারাপ শক্তিতে পরিণত হয়েছে। ফারিস্তা কাঁদো কাঁদো গলায় বলল, কিন্তু জিজাকে আমি এভাবে হারিয়ে যেতে দিব না তালিফ, আমার বিশ্বাস আমাদের কোনো ক্ষতি করবে না। কিছু বুঝে ওঠার আগে জিজা এক লাফে এসে তালিফের উপর ঝাঁপিয়ে পড়ল। তালিফের গলা চেপে ধরে তার বুকের উপর বসে পড়ল। ফারিস্তা ছিটকে এদিকে পড়ে গেল। জিজার ঠোঁট ভেদ করে দুইটা সুচালো দাঁত বের হয়ে এলো। তালিফ ভয় না পেয়ে সুন্দর করে হাসি দিয়ে সেই কথাটা বলল যেটা জিজা বলেছিল, তারা যদি আমার সব শক্তিকেও কেড়ে নেয় তবুও আমি আমার মা বাবাকে আঘাত করব না, কারণ তোমরা আমাদের শক্তিতে না হৃদয়ে আছো। এর শুনে জিজা কিছুটা শান্ত হয়ে নেয়। জিজার চোখ থেকে পানি পড়ছে। জিজা কিছুক্ষণের জন্য নিজের মাঝে ফিরে এসে কাঁদতে কাঁদতে বলল, বাবা আমি জানি না এগুলো কি হচ্ছে, আমাকে অন্য কেউ নিয়ন্ত্রণ করছে, তোমরা আমার কাছ থেকে দূরে চলে যাও। ওইদিকে রাজা দিমিত্রি জিজার পুতুল নিয়ে বিভিন্নভাবে তন্ত্রমন্ত্র করে যাচ্ছে। জিজার মাঝে থাকা ভালো শক্তি সে শুষে নিচ্ছে সুই ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে। জিজা যেন সম্পূর্ণরূপে তার বশে চলে আসে, সেজন্য পুতুলটার উপর নিজের হাত কেটে রক্ত ঢেলে দিল। এদিকে রাজার তন্ত্রমন্ত্রের প্রভাবে জিজা বেশিক্ষণ নিজের মাঝে থাকতে পারল না, আবার জেগে উঠল তার মাঝে থাকা শয়তান। জিজা কাঁদতে কাঁদতে আবার ভয়ঙ্করভাবে হাসা শুরু করলো। হাসতে হাসতে জিজা তালিফের গলায় কামড় বসিয়ে দিল সুচালো দাঁত দিয়ে। তালিফ কুকড়ে উঠল ব্যথায়। ফারিস্তা এবার আর কোনো উপায় না পেয়ে জিজাকে আঘাত করার সিদ্ধান্ত নিল। বিদ্যুৎ বেগে গিয়ে জিজাকে ধরে এক হাতে উঠিয়ে আছাড় দিল। আছাড় দিয়েও ফারিস্তার আবার সাথে সাথে জিজাকে জড়িয়ে ধরে বলল, এটা আমি কি করলাম? জিজা ঠিক আছো মা? আমি ইচ্ছে করে করিনি এটা। কিন্তু জিজা এখন নিজের মাঝে নেই, তাই সে ফারিস্তার ঘাড়ে কামড় বসিয়ে দিল।
ফারিস্তা চিৎকার করে জিজাকে ছুঁড়ে ফেলে দিল। তালিফ ঘাড়ে হাত দিয়ে চেপে ধরে রক্ত বন্ধ করে কোনো মতে উঠে এসে ফারিস্তার কাছে দাঁড়িয়ে বলল, কি করবে এখন আমরা? ফারিস্তাও নিজের ঘাড়ে হাত দিয়ে হাত সামনে এখন এনে দেখলো রক্ত বের হচ্ছে। ওইদিকে সামনে জিজার রক্তমাখা দাঁত বের করে উদ্ভটভাবে হাসি দিয়ে ওঠে এবং দাঁড়িয়ে বলল, ধ্বংসের কাছে নিজেকে ধ্বংস হতে দেখে কিভাবে সহ্য করবে তোমরা? আমি সব ধ্বংস করে দেব। আমার মস্তিষ্কে ঢুকে দেখো, ধ্বংস ছাড়া আর কিছুই পাবে না। ফারিস্তা তালিফের দিকে তাকিয়ে বলল, এখন সেটাই করতে হবে যার জন্য আমরা সবসময় ভয়ে ছিলাম। ওইদিকে রাজা দিমিত্রি পুতুলটা নিজের মাথার সাথে চেপে ধরে বলতে লাগলো, রানী ফারিস্তা মরবে, তালিফ মরবে, আর পাইথনকে জীবিত আমার পায়ের কাছে দেখতে চাই। এই একই কথার দিকে জিজার মস্তিষ্কেও বারবার প্রতিধ্বনি হতে লাগলো। জিজা আর কোনো কিছু না ভেবে ফারিস্তার উপর আক্রমণ করে দিল। ফারিস্তার সুযোগ পেয়েও জিজাকে আঘাত করছে না ঠিক মতো। জিজাকে আঘাত করতে গিয়ে ফারিস্তার হাত কাঁপছে, কিন্তু জিজা সম্পূর্ণ শক্তি দিয়ে ফারিস্তাকে আঘাত করতে লাগলো। ফারিস্তার মুখমণ্ডল রক্তাক্ত করে ফেললো মারতে মারতে। তালিফ বুঝতে পারলো ফারিস্তা জিজাকে ইচ্ছে করে আঘাত করছে না। তালিফ ফারিস্তাকে বাঁচানোর জন্য জিজাকে নিজের দিকে আকৃষ্ট করলো ফ্লোরে পড়ে থাকা একটা কলম ছুঁড়ে মেরে। কলমটা শুধু জিজার কপালে গিয়ে লাগলো। জিজা ফারিস্তাকে উঠিয়ে দেয়ালের টিভির দিকে মারল। ফারিস্তা টিভির সাথে ধাক্কা খেয়ে ফ্লোরে পড়ে গেল প্রচণ্ড আহত অবস্থায়। টিভি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। জিজা তালিফের দিকে এগিয়ে আসতে লাগলো। তালিফ এক পা দুই পা করে পিছাতে পিছাতে বলল, কাল সাপ দিয়ে এতদিন দুধ কলা পুষেছে। এর মাঝে বিদ্যুৎ বেগে পাইথন এসে জিজাকে ধাক্কা মেরে ফেলে বলল, ওটা উল্টো হবে তালিফ, ওটা হবে কালো দুধ দিয়ে এতদিন কালো সাপ পুষেছে। এর মাঝে আবার জানাতে এসে পাইথনের পাশে দাঁড়িয়ে বলল, গাধা তল, এটা দুধ কলা দিয়ে কালো সাপ পুষেছে হবে। পাইথন বলল, আরে বা, আপনার জ্ঞান ফিরল কখন? আর কিছুক্ষণ পরে হুঁশ এলে হয়তো আপনি বেঁচে যেতেন। এখন আমাদের সাথে জিজা আপনাকেও মারবে। জানাত বলল, তাহলে কি আবার অজ্ঞান হয়ে যাওয়া উচিত আমার? এসব কথা শুনে জিজা কিছুক্ষণের জন্য থেমে গেল। জিজার মনে পড়তে লাগলো তালিফের সাথে কাটানো কিছু সময়, তালিফের সাথে করা দুষ্টামি, তালিফের কাঁধে চড়ে বিকালবেলায় ঘোরা, তালিফের সাথে আইসক্রিম খাওয়া, অদ্ভুত প্রশ্ন জিজ্ঞাসা করে তালিফকে খেপিয়ে তোলা। তালিফ খেয়াল করলো জিজা এক জায়গায় দাঁড়িয়ে আছে চুপচাপ। জিজার চোখ থেকে পানি পড়ছে, পাশেই পড়েছে ফারিস্তার রক্তাক্ত মুখটা। জিজা বুঝতে পারলো এটা তার দ্বারাই হয়েছে। তালিফ ডাক দিল সুন্দর করে, জিজা মামুনি। জিজা মুখ তুলে কাঁদো কাঁদো গলায় বলল, বাবা আমি এটা কি করেছি? তালিফ বলতে যাবে, এগুলো তুমি নিজের ইচ্ছাতে করনি মামুনি। তার আগে আবার জিজার মাঝে শয়তানি শক্তি জেগে উঠল, কারণ রাজা দিমিত্রি এখনও জিজাকে নিয়ন্ত্রণ করছে ঘুল রাজ্যে। জিজা সোজা তালিফের উপর আক্রমণ করতে চাইলে পাইথন মাঝে মাঝে আসায় জিজা পাইথনকে ইচ্ছে মতো মারতে লাগলো, কিন্তু পুরোপুরি মারার আগে জিজা পাইথনকে ছেড়ে দিল, কারণ তার মস্তিষ্কে এখনও ঘুরছে পাইথনকে জীবিত নিয়ে যেতে হবে। পাইথনকে আদমরা করে জিজা তালিফের দিকে ঘুরে চোখ থেকে আগুনের রোশনি ছুঁড়ে মারল তালিফকে লক্ষ্য করে। সেটা তালিফের গায়ে লাগার আগে জান্নাত তালিফকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এতে করে জান্নাতের হাত ঝলসে গেল। জান্নাত ফ্লোরে পড়ে কাতরাতে লাগলো। তালিফ এবার অসহায় হয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে জিজার সামনে সে হাঁটু ঘিরে বসে পড়ল আর বলল, আমাকে মেরে যদি তুমি থেমে যাও তাহলে নাও, মেরে ফেলো। জিজা হিংস্র প্রাণীর মতো গঙ্গাতে গঙ্গাতে সে হাতের ইশারায় তালিফকে হাওয়ায় ভাসিয়ে তুলল। দূর থেকে আহত ফারিস্তা কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, না জিজা, এটা করো না। কিন্তু জিজা সেদিকে কোনো ধ্যান না দিয়ে ইশারায় তালিফের গলা চেপে তার শ্বাস রোধ করতে লাগলো। তালিফ ছটফট করছে। ধীরে ধীরে তালিফের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তালিফ ছটফট বন্ধ করে জিজার দিকে হাসি মুখে তাকিয়ে রইল। তালিফের চোখে ভেসে উঠল জিজার সাথে কাটানো হাজারো সুন্দর দৃশ্য। হঠাৎ জিজা তালিফকে ছেড়ে দিল। তালিফ ধপাস করে ফ্লোরে পড়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। জিজার মস্তিষ্কে এখন একটা কথা বারবার বাজছে, ফিরে এসো, কেউ মরবে না। যে চারপাশে একবার চোখ বুলে সবার দিকে দেখলো, তারপর উপরের দিকে তাকিয়ে আস্তে করে অদৃশ্য হয়ে গেল। তালিফ তাড়াতাড়ি উঠে ফারিস্তার কাছে গিয়ে তার মাথাটা নিজের কোলে রেখে বলল, ফারিস্তা ওঠো, জিজা কোথায় জানি চলে গিয়েছে। ফারিস্তা কাঁদতে কাঁদতে তালিফের হাত চেপে ধরে বলল, জিজা যায়নি তালিফ, তাকে নিয়ে গেছে রাজা দিমিত্রি। জিজা এখন রাজা দিমিত্রির নিয়ন্ত্রণে। তালিফ বলল, তাহলে জিজা আমাদের না মেরে কেন চলে গেল? দৃশ্য চলে গেল ঘুল রাজ্যে। রাজা দিমিত্রি তার সিংহাসনে বসে আছে। বাইরে থেকে ডালিয়া প্রবেশ করল রাজপ্রাসাদে। রাজার সামনে কুর্নিশ করে বলল, মহামান্য রাজা, সুযোগ থাকা সত্ত্বেও আপনি রানী ফারিস্তাকে না মেরে ছেড়ে দিলেন কেন? জিজা তো এখন সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে। রাজা দিমিত্রি একটু হেসে বলল, এটাই তো, জিজা এখন সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণে। তাহলে তো তাড়াহুড়া কেন? আমি তো চাইলে যে কোনো সময় রানী ফারিস্তাকে শেষ করে দিতে পারি। রানী ফারিস্তা যতই শক্তিশালী হোক না কেন, সে তার মেয়ের মতো জিজাকে কখনো আঘাত করবে না। কিন্তু জিজাকে যেহেতু আমি নিয়ন্ত্রণ করছি, তাই জিজার কাছে কে মা আর কে বাবা সেটা বোঝার ক্ষমতা নেই। ডালিয়া বলল, তবু আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর পাইনি রাজা, তাদেরকে কেন ছেড়ে দিলেন? রাজা সিংহাসন থেকে উঠে এসে ডালিয়ার সামনে দাঁড়ালো। ডালিয়া নিচের দিকে মাথা করে রইল। রাজা বলল, যেহেতু রানী ফারিস্তার সাথে আমি যুদ্ধ ঘোষণা করেছি, তাই তাকে আমি যুদ্ধের ময়দানেই মারব, যাতে অন্যান্য জিন জাতিরা বুঝতে পারে রাজা দিমিত্রি যেটা বলে সেটাই করে। রানী ফারিস্তা তার মেয়েকে হারানোর কষ্টে এখন খুব দুর্বল হয়ে পড়বে।
আর আমি তার রাজ্যে আক্রমণ করে তার মেয়ে বানিয়ে রাখা জিজার হাতে তাকে মারব। তার মৃতদেহটা মারিদ রাজ্যের সিংহাসনের সামনে রাখা থাকবে। আমি তার মৃতদেহের উপর পা রেখে মারিদ রাজ্যের সিংহাসন দখল করব। ডালিয়া বলল, তাহলে ভ্যাম্প এখন কোথায় আছে? রাজা দিমিত্রি ডালিয়ার মাথার ধাক্কা দিয়ে সরিয়ে পেছনে তাকিয়ে বলল, ওই তো চলে এসেছে আমার বাচ্চা ভ্যাম্প। ডালিয়া পেছনে তাকিয়ে দেখলো অগ্নি চোখে একটা বাচ্চা মেয়ে এগিয়ে আসছে। জিজা এসে রাজার সামনে মাথা নিয়ে বলল, আমি আপনার হুকুমের অপেক্ষায় মনিব। রাজা দিমিত্রি ডালিয়ার দিকে তাকিয়ে মুচকে এসে বলল, কি বুঝলে? রানী ফারিস্তা যাকে এত বছর ধরে লালন পালন করলো, আমি এক চুটকিতেই তাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসলাম। এরপর রাজা জিজার সামনে হাঁটু গেড়ে বসে জিজার মুখমণ্ডলে হাত দিয়ে বলল, সময় হয়েছে তোমার বাবাকে মুক্ত করার। তোমার বাবা তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বাচ্চা ভ্যাম্প। দৃশ্য চলে এলো মারিদ রাজ্যে। রানী ফারিস্তার পাইথন আহত অবস্থায় রাজ্যে ফিরে এলো। পাইথনকে চিকিৎসালয়ে পাঠিয়ে রানী ফারিস্তা চলে গেল তার আরাম করার কক্ষে। গোপন দরজা খুলে গারকুনকে প্রকাশ করল। গারকুন সে আগের মতোই শিকলে বাঁধা অবস্থায় হাজির হলো। গারকুন ফারিস্তাকে দেখে তাচ্ছিল্যের সুরে ইশারায় বলল, এ অবস্থা কে করেছে? নিশ্চয় আমার মেয়ে, যাকে এতদিন আমার কাছ থেকে সরিয়ে রেখেছ। ফারিস্তা খুব শান্ত গলায় বলল, তোমার মেয়েকে আমি এমনভাবে লালন পালন করেছি যে কোনো কষ্ট তাকে স্পর্শ করতে পারেনি। সে কখনো বুঝতে পারেনি আমরা তার আসল বাবা মা না। তাকে যা শিখেছি সবই ছিল তার হাসি মুখের কারণ। কিন্তু গারকুন হাত নাড়িয়ে বলল, কিন্তু কি? ফারিস্তা বলল, তোমার মেয়ে এখন রাজা দিমিত্রির কাছে। সে তোমার মেয়েকে নিয়ন্ত্রণ করছে। গারকুন খুশি ইশারায় বলল, এরা তো ভালো খবর। রাজা দিমিত্রি আমাকে মুক্ত করতে আমার মেয়েকেই পাঠাবে। তুমি তৈরি হয়ে নাও রানী ফারিস্তা, আমার মেয়ে আসছে আমাকে মুক্ত করার জন্য। ফারিস্তা বলল, রাজা দিমিত্রি কতটা জালিম তা তোমার চেয়ে ভালো কেউ জানে না গারকুন। তুমি মুক্তি হলো রাজা তোমার মেয়েকে ছাড়বে না। তুমি কি ভেবেছ রাজা আমাকে মেরেই থেমে যাবে? সে তো তোমার মেয়েকে দিয়ে সামনে আরো অনেক ধ্বংসলীলা চালাবে। তোমার চেয়ে বড় রাক্ষসে পরিণত হবে তোমার মেয়ে। বাবা হিসেবে তোমার জন্য এটাকে অনেক গর্বের, তাই না? গারকুন চুপ হয়ে গেল। তার চেহারায় খুশিও গায়েব। ফারিস্তা আবার বলল, তুমি তোমার জীবদ্দশায় রাজার জন্য অনেক ধ্বংসযজ্ঞ চালিয়েছ। না জানি কত নিষ্পাপ জিনের প্রাণ গিয়েছে তোমার হাতে। বিনিময়ে কি পেয়েছ? গোলামি ছাড়া। রাজা তোমাকে একটা কাগজের মতো ব্যবহার করেছে, আর তোমার মেয়ের ভাগ্য তোমার মতোই হতে চলেছে। গারকুন এবারও চুপ, কোনো কথা নেই, হাতও নড়ছে না। ফারিস্তা বলল, তোমার মেয়ে আসার আগে আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। ফিরে যাও তোমার রাজা দিমিত্রির কোলে। তারপর বাবা মা এক হয়ে নতুন করে এক ধ্বংসজঙ্গের সূত্রপাত করো। আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই রাজ্য রক্ষা করব, তোমাদের সাথে লড়াই করব। এই বলে ফারিস্তা উঠে বেরিয়ে যেতে লাগলো। গারকুনের শিকলগুলো এক এক করে খুলে গেল টাস টাস করে। মুখের সেলাইগুলোও খুলে গেল। গারকুন এখন সম্পূর্ণ মুক্ত। নিজের হাত পায়ের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে ভারী কণ্ঠে জিজ্ঞাসা করলো, আমার মেয়ের নাম কি? ফারিস্তা থেমে গেল। এক বিজয় হাসিতে গারকুনের দিকে তাকিয়ে বলল, তোমার মেয়ের নাম জিজা। গারকুন এত বছর পর মুক্ত হয়ে নিজের মেয়ের নাম জানতে পেরে খুশিতে আত্মহারা হয়ে গেল। ফারিস্তা গারকুনকে বলল, এখন পুরোটাই তোমার উপর নির্ভর করে গারকুন। তুমি চাইলে তোমার মেয়েকে একটা সুন্দর জীবন উপহার দিতে পারো, আবার চাইলে তাকে অন্ধকারে ঠেলে দিতে পারো। গারকুন বলল, তুমি যুদ্ধের প্রস্তুতি নাও ফারিস্তা। জিজাকে ব্যবহার করে রাজা দিমিত্রির পরিকল্পনা ভেস্তে দেওয়ার জন্য আমি আছি। তবে আমার মতে, ফারিস্তা গারকুনের দিকে এগিয়ে গিয়ে বলল, আমি জানি রাজা দিমিত্রি ভাবছে আমি জিজার শোকে এখন যুদ্ধের জন্য প্রস্তুত না, তাই সে সামান্য কয়েকজন সৈন্য জিজাকে পাঠাবে আমাকে মারার জন্য। কিন্তু আমি চাই যুদ্ধটা ঘোল রাজ্যে হোক। গারকুন বলল, কেন? জিজা যদি এখানে আসে তাহলে আমরা তাকে খুব সহজেই পেয়ে যাব। ফারিস্তা বলল, না গারকুন, তুমি জিজাকে এখন নিজের নিয়ন্ত্রণে নিবে না। আপাতত রাজা দিমিত্রিকে বিশ্বাস করতে দাও, সে আমাদের চেয়ে এক ধাপ এগিয়ে। আমি চাই রাজা দিমিত্রির চিন্তার বাইরে গিয়ে সবার আগে ঘোল রাজ্যে আক্রমণ করতে। আমার রাজ্যে কোনো বিশৃঙ্খলা চাই না আমি। গারকুন বলল, কিন্তু ঘোল রাজ্যে আক্রমণ করলে তোমাকে রাজা দিমিত্রির বিপুল পরিমাণ হিংস্র সৈন্যর মুখোমুখি হতে হবে। তাদের সাথে যুদ্ধ করা মানে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। ফারিস্তা বলল, সেটা নিয়ে আমি ভেবে রেখেছি। আমরা যখন ঘোল রাজ্যে আক্রমণ করব তখন হিংস্র সৈন্যরা রাজ্যে থাকবে না। গারকুন বলল, তাহলে আর দেরি কেন? চলো যাওয়া যাক। রাজা দিমিত্রিকে চমকে দিয়ে তার চোখ কপালে উঠিয়ে দেয়। এর মাঝে পাইথন এসে বলল, শেষবার যখন তোমাকে দেখেছিলাম তখন তুমি চারিদিকে ধ্বংসযজ্ঞ চালাতে ব্যস্ত ছিলে গারকুন। আজকাল কি মাথার মাঝে সেগুলো ঘুরছে নাকি? গারকুন পাইথনকে দেখে হাসিতে বলল, পাইথন আমার জিগরি দোস্ত। আমি জানতাম, সত্যিটা জানার পর তুমি রানী ফারিস্তার সাথেই থাকবে। পাইথন বলল, তুমি কি নিজেকে বদলে ফেলেছো নাকি নাটক করছো? রাক্ষসরা তো এত তাড়াতাড়ি নিজেকে পরিবর্তন করতে পারে না। গারকুন বলল, তাড়াতাড়ি কোথায়? বছরের পর বছর কারাগারে বন্দী থেকেছি। যাদের জন্য সারা জীবন ব্যয় করে দিয়েছি তারা কেউ আমাকে বাঁচাতে আসেনি। কারাগারের কাটানো প্রতিটা দিন আমার মাঝে ক্ষোভ জমেছে তাদের প্রতি। এখন সময় সঠিকটা বেছে নেওয়ার। ফারিস্তা বলল, তাহলে যাওয়া যাক। দেরি হয়ে গেলে রাজা দিমিত্রি আক্রমণ করে দিবে মারিদ রাজ্যে। পাইথন বলল, হ্যাঁ যাওয়া যাক। তবে রাজা দিমিত্রি কিন্তু আমার শিকার, তার মৃত্যু আমার হাতে লেখা। গারকুন বলল, না, রাজা দিমিত্রি আমার শিকার,
আমি তাকে টুকরো টুকরো করব। এনে দুজনের মাঝে তর্ক শুরু হয়ে গেল। ফারিস্তা বলল, তোমরা সিদ্ধান্ত নাও, আমি গিয়ে রাজা দিমিত্রিকে মেরে আসছি। দুজনে একসাথে বলে উঠল, এই না না, রাজাকে আমি মারবো, সেটা যুদ্ধের ময়দানে বোঝা যাবে। দৃশ্য চলে এলো পৃথিবীতে। তালিফাত জান্নাত বিভিন্ন হাসপাতালের মর্গ থেকে প্রায় অর্ধশত মৃতদেহ নিয়ে এসেছে ট্রাকে করে। একটা নির্জন জায়গায় এসে দাঁড়ালো তারা। ট্রাকটা এক সাইডে করে দুজন ট্রাক থেকে নেমে পড়ল। জান্নাত বলল, আমরা কি ঠিক জায়গায় এসেছি? এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। তালিব বলল, কেন, আমাকে দেখতে পাচ্ছ না নাকি? জান্নাত বিরক্তি নিয়ে বলল, আরে আপনার কথা বলছে কে? আমি বলছি এখানে তো আমরা দুজন ছাড়া আরও একজন থাকার কথা, মানে আপনার শ্বশুর মশাই। তালিব বলল, আছে হয়তো আশেপাশে। পারিস থেকে তার বাবাকে খবর দিয়ে গিয়েছে। হঠাৎ তালিফ আর জান্নাত লক্ষ্য করলো দূরে খোলা মাঠে ধরে সাদা ধবধবে কিছু একটা এগিয়ে আসছে। তালিব বলল, ওই তো এসে গেছে। সাদা ধবধবে অবয়বটা হাঁটতে হাঁটতে এসে তালিফ আর জান্নাতের সামনে দাঁড়িয়ে সুন্দর করে সালাম দিল। তালিব সালামের উত্তর দিয়ে বলল, ফারিস্তা নিশ্চয় আপনাকে কি সবকিছু বলেছে? সে বলল, হ্যাঁ বলেছে। আমি তো এসব ঝামেলা থেকে দূরে থাকতে চাই বলেই রাজ্যে ফিরে না গিয়ে পৃথিবীতে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি, কিন্তু ঝামেলা আমার পিছু ছাড়ছে না। তালিব বলল, আপনি ফারিস্তাকে ঝামেলা বললেন কেন? এটা আমি তাকে বলে দেব। সে অবাক হয়ে বলল, আরে বাপ, আমি কখন ফারিস্তাকে ঝামেলা বললাম? একলেন বেশি বুঝো নাকি? তালিব বলল, এখন তাড়াতাড়ি আপনার কাজ শুরু করেন। ট্রাকে অর্ধশত মৃতদেহ আছে, অনেক কষ্টে জোগাড় করেছে। ফারিস্তা ঘুল রাজ্যে আক্রমণ করার আগেই যেন হিংস্র সৈন্যরা এখান থেকে বেরিয়ে পৃথিবীতে চলে আসে। ফারিস্তার বাবা বলল, ঠিক আছে, তোমরা আমাকে সাহায্য করো। মৃতদেহগুলো ট্রাক থেকে নামিয়ে মাঠে বিছিয়ে দেওয়া দূরত্ব বজায় রেখে তারপর বাকিটা আমি দেখব। তাহলে বিড়বিড় করে বলল, বাকি আর রাখলেন কই? এগুলো নামাতে তো আমার পায়ের ঘাম মাথায় উঠে যাবে। জান্নাত বলল, আরে চিন্তা করেন না, আমি আছি তো। তাহলে বলল, এটাই তো বড় চিন্তা। ফারিস্তার বাবা বলল, কথা কম কাজ বেশি। এই বলে ব্যাগ থেকে কিছু বিষাক্ত গাছের পাতা বের করে সেগুলো থেকে নিংড়ে রস বের করে নিল। তারপর সেই রসে নিজের থুতু মিশিয়ে দিতেই সেগুলো গরম পানির মতো টকবক করে ফুটতে শুরু করলো। তালিফ আর জান্নাত মিলে ট্রাক থেকে সবগুলো মৃতদেহ নামিয়ে মাঠে রাখলো। হাঁপাতে হাঁপাতে তালিফ লাশের পাশে শুয়ে পড়ল। ফারিস্তার বাবা বলল, উঠে যাও, নাহলে হিংস্র সৈন্যরা এসে লাশের সাথে তোমাকেও খেয়ে নেবে। তালিফ এটা শুনে তাড়াতাড়ি উঠে জান্নাতকে নিয়ে এক সাইডে এসে বলল, এটা কাজ কিভাবে করবে? ফারিস্তার বাবা বলল, আমি এখন এই বিষাক্ত রসটা লাশগুলোর উপর ছড়িয়ে দিব এবং বিষাক্ত এক পদ্ধতিতে হিংস্র সৈন্যদের নাকে এই লাশের ঘ্রাণ পৌঁছে দিব। তারা পাগলের মতো ছুটে আসবে মৃত লাশের ঘ্রাণে আর এগুলো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করে খেয়ে নেবে। তবে এগুলো খাওয়ার পর তারা আর কখনোই তাদের রাজ্যে ফিরে যেতে পারবে না, তারা এখানেই মারা পড়বে সব। তাহলে বাবা খেয়ে বলল, তাহলে এত এত ঘুলজিন এখানে মারা গেলে তাদের মৃতদেহগুলোর কি হবে? মানুষ যদি দেখে ফেলে? ফারিস্তার বাবার কোনো কথা না বলে নিজের কাজ শুরু করে দিল। সমস্ত লাশের উপর বিষাক্ত রস ছড়িয়ে দিল। তারপর বলল, তোমরা এই স্থান থেকে 100 গজ দূরে চলে যাও, তাদের চোখে যেন তোমরা না পড়ো। কথা মতো তালিফ আর জান্নাত তাড়াতাড়ি করে দৌড়ে অনেক দূরে চলে গেল। ফারিস্তার বাবা বিষাক্ত রস ছিটানোর শেষে লাশগুলোর সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে কিছু একটা পড়া শুরু করলো বিড়বিড় করে। দৃশ্য চলে গেল ঘুল রাজ্যে। রাজা দিমিত্রি তার রাজ সদস্যদের নিয়ে দরবারে বসেছে। এমনকি রাজা এটাও ঠিক করে রেখেছে রানী ফারিস্তার মৃত্যুর পর মারিদ রাজ্যের নতুন রানী হবে ডালিয়া। জিজাও সেখানে উপস্থিত ছিল। জিজা রাজার সিংহাসনের পাশেই দাঁড়িয়ে আছে, তার মাঝে কোনো অনুভূতি কাজ করছে না। রাজা যা বলছে সে সেটাই করছে, একটা রোবটের মতো। ডালিয়া বলল, মহামান্য রাজা, আমার মনে হয় রানী ফারিস্তাকে এতটা দুর্বল হিসেবে নেওয়া ঠিক হবে না। একটা বাচ্চা ভ্যাম্পের উপর এতটা ভরসা না করে আমার সাথে কিছু হিংস্র সৈন্য দিন, আমি গিয়ে রানী ফারিস্তার মাথা এনে আপনাকে দিচ্ছি। রাজা দিমিত্রি বলল, এই সামান্য রানীর জন্য হিংস্র সৈন্য লাগবে না ডালিয়া, আর আমি ঠিক করে রেখেছি জিজার হাতেই ফারিস্তার মৃত্যু হবে, আর এটাই হবে। আমি এক কথা দুইবার বলি না। ডালিয়া কানটানাদের না শোনার ভান করে বলল, কি? রাজা বলল, আমি এক কথা দুইবার বলি না। ডালিয়া বলল, আচ্ছা। হঠাৎ প্রাসাদের বাইরে হই হুল্লোড় লেগে গেল। বাইরে সবাই চিৎকার চেঁচামেচি করে যেদিক পারছে সবাই পালিয়ে যাচ্ছে। রাজা দিমিত্রি সিংহাসন থেকে উঠে বলল, কি হচ্ছে এখানে? সবাই এমন ছোটাছুটি করছে কেন? একজন প্রহরী হাঁপাতে হাঁপাতে দৌড়ে এসে বলল, মহামান্য রাজা, আমাদের হিংস্র সৈন্যরা সবাই নিজেদের বাঁধন ছিঁড়ে ফেলেছে আর ভয়ানকভাবে কোথাও চলে যাচ্ছে। তাদের আটকে রাখা যাচ্ছে না। আমাদের অনেক সৈন্য মারা পড়েছে তাদের রুখতে গিয়ে। রাজা দিমিত্রি প্রচণ্ড রেগে বলল, এটা কিভাবে হতে পারে? ডালিয়া, যুদ্ধের জন্য তৈরি করা সৈন্য নিয়ে আমার পিছু আসো। জিজা, তুমি আমার সামনে থাকো। জিজা সবার আগে হাঁটতে লাগলো। রাজা দিমিত্রি তার ব্যক্তিগত দেহরক্ষীদের নিয়ে প্রাসাদ থেকে বের হলো জিজার পিছু পিছু। বাইরে থেকে বের হয়ে দেখলো পুরো রাজ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। হিংস্র সৈন্যরা পালিয়ে যাচ্ছে। রাজা বলল, জিজা, তাদের একজনকে ধরে আমার কাছে নিয়ে আসো। জিজা রাজার কথা মতো এক লাফে গিয়ে একটা হিংস্র সৈন্যকে ধরে মাটির সাথে তার মাথা চেপে ধরে রাখলো। সে আর জন্তুর মতো ছটফট করতে লাগলো। রাজা দিমিত্রি তার কাছে গিয়ে হিংস্র সৈন্যকে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছে তোমরা? কিন্তু সে কোনো জবাব না দিয়ে উল্টো রাজাকে আক্রমণ করতে চাইলে জিজা এক টানে তার শরীর থেকে মাথা আলাদা করে ফেলল। রাজা বললে, একটু নিয়ন্ত্রণ করতে শিখো বাচ্চা ভ্যাম্প, আমার জিজ্ঞাসাবাদ এখনো শেষ হয়নি।
হঠাৎ ডালিয়া দৌড়ে এসে বলল, রাজা দিমিত্রি, আমি বলেছিলাম রানী ফারিস্তাকে দুর্বলভাবে না দেখতে। রাজা দিমিত্রি বলল, কেন, কি হয়েছে? ডালিয়া বলল, আমাদের আগে রানী ফারিস্তা আক্রমণ করে দিয়েছে। রাজা দিমিত্রি প্রচণ্ড রেগে বলল, কি? তার এত বড় সাহস? জিজা, আমার হাতে থাকা সত্ত্বে আক্রমণ করার চিন্তা তার মাথায় এলো কি করে? তাহলে আমার হিংস্র সৈন্যদের রাজ্য থেকে বের করার পরিকল্পনাই রানী ফারিস্তার ছিল, কিন্তু কিভাবে? ডালিয়া বলল, রানী ফারিস্তার বাবা আর স্বামী কিন্তু পৃথিবীতে অবস্থান করছে, হয়তো তাদের সাহায্যে এটা করেছে সে। রাজা দিমিত্রি হাসি দিয়ে বলল, তাহলে তাকে আজই মরতে হবে। জিজা, তাদেরকে থামাও, কাউকে ছাড়বে না। যে তোমার সামনে আসবে তার শরীর থেকে মাথা আলাদা করে ফেলবে। এর মাঝে পেছন থেকে ফারিস্তার কণ্ঠ, তোমার কি লজ্জা করে না এত নিকৃষ্ট পরিকল্পনা করতে? রাজা দিমিত্রি পেছনে তাকে দেখল রানী ফারিস্তার পাইথন তাদের স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছে, আর তাদের সাথে আছে রাজা দিমিত্রির রাক্ষস গারকুন, শিকলে বন্দি এবং মুখ সেলাই করা। রাজা দিমিত্রি হাসতে হাসতে বলল, সত্যি আমি অবাক হয়েছি তোমার সাহস দেখে। আমি ভাবতে পারিনি তুমি ঘুল রাজ্যে আক্রমণ করে দিবে। এই বলে রাজা দিমিত্রি হাততালি দিতে লাগলো। ফারিস্তা বলল, আগে বলেছিলাম আমি পুরো শরীরটাই কলিজা। তোমার প্রথম ভুল ছিল সিজাকে নিজের নিয়ন্ত্রণে, আর দ্বিতীয় ভুল আমাকে দুর্বল হিসেবে দেখা। রাজা দিমিত্রি বলল, তাহলে তোমার পরিকল্পনা কি? গারকুনকে দিয়ে জিজাকে নিয়ে যাওয়া? আমি তেমন কোনো চুক্তি করব না, তবে ঘোল রাজ্য থেকে তুমি আর বেঁচে ফিরবে না, এটা নিশ্চিত থাকো। ফারিস্তা একটু হেসে বলল, আমি জিজাকে নিতে আসিনি, গারকুনকেও তোমার হাতে দিয়ে দিলাম। তোমার পূর্ণ শক্তি দিয়ে আজ আমার সাথে লড়াই করো। আমিও কথা দিলাম তোমার রাজ্যে এত মৃতদেহ দাফন করার জায়গা হবে না। ডালিয়ার পেছনে হাজির হলো বিশাল সৈন্যবাহিনী। রাজা দিমিত্রি জিজাকে বলল, ওই তো তোমার বাবা, যাও তাকে নিয়ে আসো। যদি কেউ বাধা দেয় তাহলে তাকে খেয়ে ফেলো। জিজা রাজার কথা মতো এগিয়ে গেল গারকুনের দিকে। রাজা ভেবেছিল ফারিস্তা হয়তো বাধা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু রাজা অবাক হলো ফারিস্তার মুচকি হাসি দেখে। রাজা বুঝে গেল ফারিস্তার কোনো চাল আছে, তাই সে জিজাকে থামতে বলল, কিন্তু ততক্ষণে জিজা গারকুনের কাছে পৌঁছে গিয়েছে। গারকুন সবাইকে অবাক করে দিয়ে নিজের শিকলের বাঁধনগুলো ছিঁড়ে ফেললে এমনভাবে মনে হয় সেগুলো এমনি এমনি লাগানো ছিল। গারকুনের মুখের সেলাও খুলে গেল, আর সাথে সাথে হাঁটু গেড়ে বসে জিজাকে জড়িয়ে ধরে জিজার কপালে নিজের কপাল লাগিয়ে দিল। গারকুন জিজার মস্তিষ্কে প্রবেশ করে তার মস্তিষ্ক থেকে খারাপ শক্তির সকল স্মৃতি মুছে দিতে লাগলো। রাজা দিমিত্রি এটা বুঝতে পেরে চিৎকার করে সব সৈন্যকে আক্রমণ করার হুকুম দিল। ডালেশ্বর সবাই একসাথে আক্রমণ করলো ফারিস্তাদের ওপর। শুরু হয়ে গেল যুদ্ধ। ফারিস্তা একসাথে কয়েকজন ঘুল সৈন্যকে কেটে ফেলেছে। পাইথন ঘুলদের মারছে আর ডালিয়ার ওপর চোখ রাখছে। ডালিয়া মারিচ সৈন্যদের মারছে এক এক করে। রাজা দিমিত্রি এগিয়ে যাচ্ছে গারকুনের দিকে। গারকুন এখনও জিজার মাথার সাথে নিজের মাথা লাগিয়ে রেখেছে। যে ছটফট করছে ছুটে আসার জন্য, কিন্তু গারকুন কোনোভাবেই জিজাকে ছাড়ছে না। ফারিস্তা খেয়াল করলো রাজা দিমিত্রি গারকুনের দিকে এগিয়ে যাচ্ছে। ঘুলদের মারতে মারতে ফারিস্তাও সেদিকে এগিয়ে যেতে লাগলো। পাইথন আর ডালিয়া মুখোমুখি, আশেপাশে অন্যান্য সৈন্যরা লড়াই করছে। পাইথন বলল, রাজা দিমিত্রির গোলাম, বলো তোমাকে কয় টুকরো করলে তোমার বিশ্বাসঘাতকতার শাস্তি পাবে? ডালিয়া বলল, তোমার জাহাজ তো কিনারে এসে ডুবেছে, আমাকে পাত্তা দিতে না সেটাও ভালো ছিল। কে বলেছিল আমার প্রতি দুর্বল হতে? পাইথন প্রচণ্ড রাগ নিয়ে ডালিয়ার উপর তরবারি চালাতে লাগলো। ডালিয়াও খুব ভালোভাবে পাইথনের সাথে লড়াই চালিয়ে গেল। রাজা দিমিত্রি এক পর্যায়ে গিয়ে তরবারি উঠিয়ে গারকুনকে আঘাত করলো, কিন্তু সময়মতো ফারিস্তা এসে রাজার তরবারি আটকে দিল। দুজনের মাঝে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হলো। রাজা রানী দুজনে খুব ভালো যোদ্ধা। এদিকে জিজা এক পর্যায়ে শান্ত হয়ে গেল। গারকুন ধীরে ধীরে নিজের মাথা সরালো জিজার মাথা থেকে। জিজা চোখ খুলে তাকালো। জিজার চোখে এখন স্বাভাবিক হয়ে গিয়েছে, চেহারা হিংস্র ভাবটাও আর নেই। জিজা গারকুনকে দেখে একটু ভয় পেল আর বলল, তুমি কে? তোমার চেহারা তো ভয়ানক কেন? গারকুন একটু হাসি দিয়ে জিজার গালে হাত বুলিয়ে বলল, আমি তোমার বাবার বন্ধু। জিজা বলল, তাহলে ঠিক আছে, তালিফের চেয়ে ভালো চেহারা বন্ধু রিজার্ভ করে না। গারকুন এসে দিল আর ফারিস্তাকে দেখিয়ে বলল, তুমি কি তোমার মাকে সাহায্য করতে চাও? জিজা তাকিয়ে দেখলো ফারিস্তা রাজা দিমিত্রি তুমুল যুদ্ধ করছে, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। রাজা দিমিত্রিও আঘাত পেয়েছে, ফারিস্তা আঘাত পেয়েছে। জিজা গারকুনকে বলল, এসব ছোটখাটো যুদ্ধ আমি করি না, বুঝছো? ওর সাথে আমার মায় যথেষ্ট। এখন দেখবে ওর হাত থেকে তরবারি পড়ে যাবে। গারকুন তাকে দেখলো সত্যি সত্যি রাজা দিমিত্রির তরবারি ফেলে দিল ফারিস্তা। গারকুন অবাক হয়ে বলল, বা তুমি এই জ্যোতিষগিরি কোথা থেকে শিখলে? জিজা গারকুনের কানে কাছে বলল, গুলিস্তান থেকে সস্তায় শিখে নিয়েছি, বসুন্ধরায় দাম বেশি। গারকুন হাসতে হাসতে বলল, গুলিস্তান আর বসুন্ধরা আবার কারা? তোমার স্কুলের বন্ধু নাকি? যে কপাল চাপিয়ে বলল, গাধা, এগুলো জায়গার নাম। এদিকে পাইথন ডালিয়াকে জব্দ করে মাটিতে ফেলে তার বুকের উপর পা রেখে তরবারি উঁচু করলো। ডালিয়া পাইথনের পা জড়িয়ে ধরে কাঁদো কাঁদো গলায় বলল, আমাকে মাফ করে দাও পাইথন, আমি ভুল করেছি, আর কখনো এমন ভুল করব না। আমি তোমাকে সত্যি ভালোবাসি। পাইথন তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ক্ষমা বারবার করা গেলেও বিশ্বাস একবারই করা যায়। এই বলে পাইথন প্রচণ্ড রাগে তরবারি ডালিয়ার গাল বরাবর ঢুকিয়ে দিতে চাইল, কিন্তু থেমে গিয়ে তরবারিটা মাটিতে গেঁথে দিয়ে বলল, ডালিয়া, তুমি আমার মন থেকে এমনভাবে উঠে গেছো যে তোমাকে মারতেও মন চাচ্ছে না আমার। এই বলে পাইথন ডালিয়াকে ফেলে রেখে চলে গেল।
ডালিয়া কাঁদতে কাঁদতে উঠে পাইথনের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। ডালিয়া মনে মনে বলল, ইচ্ছে ছিল তোমার হাতে মরবো, কিন্তু আমার মনে হয় তোমার মনের ঘৃণার স্থান থেকেও মুছে গিয়েছে। মাফ করে দিও পাইথন, আমি বেঁচে থাকলে আমার প্রতিটা নিঃশ্বাস আমাকে অভিশাপ দিবে, তাই চলে গেলাম। এ বলে ডালিয়া নিজের গলায় নিজেই তরবারি চালিয়ে দিল আর মাটিতে লুটিয়ে পড়ল। পাইথন একবার পেছনে তাকিয়ে ডালিয়ার মৃতদেহ দেখে একটু মুচকি হেসে বলল, সঠিক সিদ্ধান্ত নিয়েছ ডালিয়া। এদিকে ফারিস্তা রাজা দিমিত্রিকে হাঁটু ঘেরে বসিয়ে তার গলায় তরবারি ঠেকিয়ে রেখেছে। রাজা বন্দী হয়েছে দেখে বেঁচে থাকা বিপুল সংখ্যক ঘুল সৈন্য আত্মসমর্পণ করল। ফারিস্তা জিজার দিকে তাকিয়ে সুন্দর করে হাসিতে বলল, মামুনি, ঘাট থেকে শয়তান নেমেছে তাহলে? জিজা বলল, হ্যাঁ মা, এই আঙ্কেলটা পিটিয়ে নামিয়ে দিয়েছে। ওনার চেহারা রাক্ষসের মতো হলেও মনটা কিন্তু একদম সাদা। গার্কুন হেসে দিল এটা শুনে। ফারিস্তা বলতে চাইল এটা তোমার আসল বাবা, কিন্তু গার্কুন ইশারায় ফারিস্তাকে এটা বলতে নিষেধ করলো। ফারিস্তা এবার পাইথনকে উদ্দেশ্য করে বলল, পাইথন, এই জালিমের মাথা কাটার তোমার অধিকার, নাও তরবারি, আলাদা করে ফেলো ওর মাথা। পাইথন তরবারি হাতে রাজা দিমিত্রির দিকে এগিয়ে গেল। রাজা দিমিত্রি গার্কুনের দিকে তাকিয়ে বলল, তোকে আর পাইথনকে ছোটবেলা থেকে আমি প্রশিক্ষণ দিয়ে আমার রাজ্যের সবচেয়ে ভালো যোদ্ধা হিসাবে গড়ে তুলেছিলাম। পাইথন না হয় তার জাতির প্রতিশোধের জন্য আমার বিপক্ষে চলে গিয়েছে, কিন্তু তুই কেন আমার সাথে বেইমানি করলি গার্কুন? গার্কুন বলল, আমরা তো ঈমান নেই মহামান্য রাজা, তাহলে বেইমানি করলাম কিভাবে? আমাকে কেউ কখনো ভালোবাসেনি, সবাই ভয় পেয়েছে আর ঘৃণা করেছে। আমি যদি এখনো সঠিকটা বেছে নিতাম তাহলে এই বাচ্চাটাকেও আপনি আমার মতো নির্দ্বিধায় রাক্ষসে পরিণত করতেন, যাকে ছোটবেলা থেকে তার মা বাবা শিখিয়ে এসেছে সবাইকে ভালোবাসতে। আপনার জন্য তাকে সবাই ঘৃণা করা শুরু করত। আপনার মতো শাসকরা নিজেদের স্বার্থের জন্য আমার মতো হাজার হাজার গার্কুনকে বলি দিতে পারেন। শাসক কিভাবে করতে হয় সেটা রানী ফারিস্তাকে না দেখলে বুঝতাম না। নিজের জীবনের ঝুঁকি নিয়ে এসে আপনার রাজ্যে যুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যাতে তার নিজের রাজ্য নিরাপদ থাকে, আর আপনি আপনার রাজ্যে হিংস্র সৈন্য পুষে রেখেছিলেন যাতে আপনার বিরুদ্ধে কেউ গেলে তাদের ধ্বংস করে দিতে পারেন। এখন দেখলেন তো আপনার কোনো শক্তি কাজে আসলো না, আপনি এখানে মরবেন এখন, আর আপনার পোষা হিংস্র সৈন্যরা পৃথিবীর বুকে দাফন হয়ে গিয়েছে ইতিমধ্যে। রাজা দিমিত্রি বলল, আমি শুধু নিজের ক্ষমতার শক্তির উপর ভরসা করে বসেছিলাম। আমি ভাবতাম আমাকে হারানোর মতো কেউ আজ পর্যন্ত পয়দা হয়নি, আর এই ক্ষমতাই আজ আমার শেষ ডেকে আনলো। পাইথন তরবারি হাতে রাজার সামনে গিয়ে বলল, কাঠের পোকা গোটা চেয়ার শেষ করে ফেলে, আর চেয়ারের পোকা একটা সাম্রাজ্য ধ্বংস করে ফেলে। তুমি সেই পোকা রাজা দিমিত্রি, তবে আমি এমন কাউকে মারব না যার হাতে হাতিয়ার নেই। আমি একজন যোদ্ধা, আমি তোমাকে যুদ্ধ করেই মারব। রানী ফারিস্তা, আমি আপনার কাছে অনুমতি চাই দিমিত্রির সাথে লড়াই করতে। গার্কুন পাইথনের পিঠে শাবাশি দিয়ে বলল, এই তো আমার বীর, হাতিয়ারবিহীন কাউকে মারা কাপুরুষের লক্ষণ। ফারিস্তা বলল, ঠিক আছে পাইথন, তাহলে শুরু করো। এ বলে ফারিস্তা তার নিজের তরবারি রাজা দিমিত্রির দিকে ছুড়ে দিল আর বলল, দিমিত্রি, পাইথনকে তোমাকে একটা সুযোগ দিয়েছে, ভেবো না পাইথনের সাথে জিতে গেলে বেঁচে যাবে। তারপর গার্কুন আছে, আমি আছি। যেহেতু দূরে থেকে বলল, আমি কি দুধ ভাত নাকি মা, আমিও আছি। পাইথনের প্রতিশোধের চ্যাপ্টারটা না থাকলে এতক্ষণে আমি এই রাজাকে মেরে ফেলতাম। সবে হেসে দিল। রাজা দিমিত্রি তরবারি উঠিয়ে পাইথনের মুখোমুখি দাঁড়িয়ে বলল, আমাকে সুযোগ দেওয়া ঠিক হয়নি তোমার, এখন তোমাকে তোমার বাবার মতো টুকরো টুকরো করব। পাইথন হুঙ্কার দিয়ে দিমিত্রির উপর আক্রমণ করলো। দুজনের মাঝে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হলো। রাজা দিমিত্রি ফারিস্তার কাছে হেরে এখন সব ক্রোধ পাইথনের সাথে বের করছে। পাইথন শুধু দিমিত্রির আঘাতগুলো ঠিকিয়ে দিচ্ছে, পাল্টা আঘাত করার কোনো সুযোগ পাচ্ছে না। দূর থেকে গার্কুন বলল, রানী ফারিস্তা, পাইথন রাজার সাথে পেরে উঠবে না, তাকে সাহায্য করা দরকার। ফারিস্তা বলল, না গার্কুন, এটা পাইথনের নিজের লড়াই, তাকে এটা শেষ করতে দাও, অপেক্ষা করো, দেখো কি হয়। রাজা দিমিত্রির তরবারির আঘাতে পাইথনের তরবারি দুই ভাগ হয়ে গেল। রাজা নিজেও তার তরবারি ফেলে দিয়ে বলল, এবার দেখা যাক তোর হাতের জোর। পাইথন চোখ বন্ধ করে তার বাবার চেহারাটা মনে করলো, আরও মনে করলো তার জাতির ধ্বংস হয়ে যাওয়ার দৃশ্যগুলো। পাইথন চোখ খুলে দিমিত্রির দিকে এগিয়ে গেল। এবার দুজনের মাঝে হাতের লড়াই শুরু হলো। কেউ কাউকে ছাড় দিচ্ছে না, দুজনেই রক্তাক্ত হিংস্র জন্তুর মতো হুঙ্কার দিয়ে লড়াই করছে। রাজা দিমিত্রি পাইথনের সাথে হাতের লড়াই পেরে না ওঠে এক পর্যায়ে আবার তরবারি হাতে নিয়ে পাইথনের পেটে ঢুকিয়ে দিতে চাইল, কিন্তু পাইথন সময় মতো সরে গিয়ে নিজের ভেঙে যাওয়া অর্ধ তরবারি ধারালো দিকটা হাতে নিয়ে সোজা রাজার হা করে থাকা মুখের ভেতর ঢুকিয়ে দিল। তরবারির ভাঙাংশ রাজার মুখে দিয়ে ঢোকার পেছনে মাথা দিয়ে বের হয়ে গেল। পাইথন আহত অবস্থায় দাঁড়িয়ে রইল, তার চেহারা থেকে টুপটুপ করে রক্তের ফোঁটা মাটিতে পড়ছে। দিমিত্রির নিথর দেহটা ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ল। শেষ হলো এক সন্তানের তার বাবাকে দেয়া ওয়াদা। দৃশ্য চলে এলো পৃথিবীতে। খোলা মাঠে অগণিত হিংস্র সৈন্যরা মৃতদেহ পড়ে আছে। বিষাক্ত লাশ খেতে সে তারা নিজেরাই লাশ হয়ে গিয়েছে। ফারিস্তার বাবা সামনে দাঁড়িয়ে আছে। তালিফার জান্নাত এবারে আস্তে আস্তে এগিয়ে এলো। ফারিস্তার বাবা বলল, আমার কাজ আমি করে দিয়েছি, আশা করি ওই দিকটা ফারিস্তা সামলে নিয়েছে। তারিফ বলল, নিশ্চয়ই সে সামলে নিয়েছে। ফারিস্তা সাগরের গভীরতা না জেনে কখনো ঝাঁপ দেয় না সাগরে, কিন্তু আমার চিন্তা হচ্ছে জিজার জন্য।
ফারিস্তা বলেছিল জিজাকে যদি নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে তাকে মেরে ফেলা ছাড়া আর কোনো পথ থাকবে না। ফারিস্তার বাবা বলল, খুব তাড়াতাড়ি হয়তো ভালো খবর পাবে। এখন আমি তাহলে যাই, তোমরা যত তাড়াতাড়ি পারো এই জায়গা ত্যাগ করো। জান্নাত বলল, কিন্তু এই মৃতদেহগুলোর কি হবে? এগুলো এখানে ফেলে রেখে গেলে আমরা ঝামেলায় পড়ে যাব। ফারিস্তার বাবা বলল, হ্যাঁ তাই তো, একটা ব্যবস্থা করে দিচ্ছে। এই বলে হাতের ইশারায় সেখানে জমি 2 দিয়ে ফাঁক করে সমস্ত মৃতদেহগুলো গর্তে ফেলে আবার এমনভাবে চাপা দিয়ে দিল যে বোঝা যাচ্ছে না এখানে কিছু হয়েছে। এটা দেখে তালিব বলল, এমন শক্তি পেতে হলে আমাকে কি করতে হবে? ফারিস্তার বাবা একটু হাসিতে বলল, ছোটবেলা থেকে সাপের কামড় খেতে হয়, তাহলে এমন শক্তি পাওয়া যায়। ফারিস্তার বাবা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। তালিব বলল, তাহলে এখন কি করবো আমরা? জান্নাত বলল, কি আর করবো, চলেন সাপ খুঁজি, হতে পারে আমরা শক্তি পেয়ে যেতে পারি। তালিব বলল, ধুর গাধা, সে মজা করেছে। জান্নাত বলল, ওই মিয়া, জেন্ডার বদলে দিলেন কেন? তালিব বলল, জামা তো বদলানোর অনুমতি দিবেন না, তাই জেন্ডার বদলে দিলাম। জান্নাত রেগে বলল, কি সব আলফল কথা, রানীর কাছে বিচার দিতে হবে। তালিব বলল, আপনি যদি ভেবে থাকেন আমি রানী ফারিস্তাকে ভয় পাই তাহলে একদমই ঠিকই ভাবছেন। চেঞ্জ দ্য টপিক। আসার সময় ট্র্যাক আমি চালিয়েছি, এখন আপনি চালাবেন। জান্নাত বলল, ভাই আমি জীবনে ফেসবুকও চালাইনি, ট্র্যাক কেমনে চালাবো? তালিব বলল, তাহলে হেঁটে হেঁটে আসেন। হ্যাঁ, আমাকে কি আপনার ড্রাইভার মনে হয়? জান্নাত বলল, মনে হওয়ার কি আছে, আপনি তো ড্রাইভারই, চেয়ারের ভেতরে একটা ড্রাইভারি ভাব আছে। তালিব বসে পড়লো মাটিতে আর বলল, আপনি যান, আমি যাব না। জান্নাত বসে পড়ল আর বলল, আপনাকে একা রেখে গেলে ভয় পেতে পারেন। একটা লম্বা সময় পর তালিব সকালে উঠে প্রতিদিনের মতো জগিংয়ে বের হয়েছে। ভোরের স্নিগ্ধ বাতাস, গাছ থেকে ঝরে পড়া লালচে পাতা, হালকা কুয়াশার পেছনে ডাক এলো, তালিব তুমি আমাকে ছাড়াই বের হয়ে গেছো আজ? তালিব থমকে দাঁড়ালো, ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখলো নীল রঙের বেলুনে মুখ ঢেকে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। তালিব আনমনে বলে উঠল, জিজা। বাচ্চাটা একটু একটু করে মুখ থেকে বেলুনটা সরিয়ে বলল, ডিড ইউ মিস মি তালিফ? জিজাকে দেখে তালিফের চোখ অশ্রুতে ভরে উঠল। 1 পা 2 পা করে এগিয়ে গিয়ে জিজার সামনে হাঁটু গেড়ে বসে জিজার গালে হাত দিয়ে বলল, আই মিস ইউ সো মাচ মামনি। জিজা তালিফকে জড়িয়ে ধরল শক্ত করে। তালিফও জিজাকে জড়িয়ে ধরে বলল, এত দেরি করলে কেন আসতে? জিজা বলল, ট্রাফিক ছিল অনেক। তালিফ হাসিতে বলল, তাহলে হেঁটে চলে আসতে। আচ্ছা, তোমার মা কোথায়, সে আসেনি? পেছন থেকে ফারিস্তা বলল, যাক, তাহলে আমার কথা মনে আছে এখনো। আমি তো ভেবেছিলাম মেঘে পেয়ে আমার কথা ভুলে গিয়েছ। তালিব পেছন থেকে ফারিস্তাকে দেখে জিজাকে কোলে নিয়ে ফারিস্তার কাছে গেল এবং ফারিস্তার কপালে চুমো দিয়ে বলল, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। যে বলল, বা কি সুন্দর একটা গান, কিন্তু তোমার মুখে শুনে একটু মজা পেলাম না। ফারিস্তা হেসে দিয়ে বলল, না মামুনি, এভাবে বলে না, বাবা কষ্ট পাবে। এই দেখো না, আমি এত বছর ধরে দাঁতে দাঁত চেপে সহ্য করে যাচ্ছি। তালিব বলল, তোমরা মা আমি দেখি পুরো তৈরি হয়ে এসেছো আমাকে পচানোর জন্য। তবে আজ আমি তোমাদের কিছুই বলবো না। এতদিন পর তোমাদের কাছে পাওয়ার খুশিতে এটুকু ডিসকাউন্ট দিলাম। যে বলল, ডিসকাউন্ট তাই গরিবদের জন্য। আমরা কি গরিব নাকি? আমার মা একটা রাজ্যের রানী, আর আমি সেই রাজ্যের রাজকুমারী। তালিফ আর ফারিস্তা দুজনে হেসে দিল। তারপর জিজা মাঠে একটা কুকুরছানা দেখতে পেয়ে দৌড়ে সেটার কাছে গেল খেলা করার জন্য। তালিফ একটা বেঞ্চে গিয়ে বসলো। ফারিস্তা তালিফের কাঁধে মাথা রেখে হাত ধরে বসে পড়ল। তালিফ বলল, জিজা কি জানে তার আসল বাবা গারকুন? ফারিস্তা বলল, না, গারকুন নিজে আমাকে নিষেধ করেছে। সে বলেছে জিজা আমাদের চেয়ে ভালো বাবা মা আর কোথাও পাবে না। জিজাকে একটা সুন্দর জীবন উপহার দেওয়ার জন্য সে তার মেয়েকে এত কাছে পেয়ে বাবা হিসেবে তার সামনে যেতে পারেনি। জিজা এখনো বাচ্চা, এটা জানতে পারলে জিজার মাঝে সবসময় একটা অপূর্ণতা থেকে যাবে। তাই জিজাকে আমাদের কাছে আমানত রেখেছে সে। তারিফ বলল, তুমি তো দেখছি একটা রাক্ষসকেও সোজা পথে নিয়ে এসেছো। গারকুন এখন কোথায়? ফারিস্তা বলল, তাকে গারকুন বলো না, সে এখন রাজা গারকুন। তারিফ বলল, তাই নাকি? ভুল রাজ্যের নতুন রাজা এখন আমাদের গারকুন সাহেব। এটা ভালোই হয়েছে। আর পাইথন সাহেব কোথায়? আমরা দেখতে পাই জান্নাত সকালে উঠে গাছে গিয়েছে ফুল গাছে পানি দেওয়ার জন্য, কিন্তু ছাদের রেলিংয়ের ওপর অন্যদিকে ফিরে কাউকে বসে থাকতে দেখে জান্নাত চমকে গেল। এটা আবার কে? জান্নাত পেছন থেকে গলা খাকুনি দিয়ে বলল, কে আপনি? সে জান্নাতের দিকে না তাকিয়ে বলল, বিশ্বাসঘাতক। জান্নাত অবাক হয়ে বলল, পাইথন। এবার সে জান্নাতের দিকে তাকিয়ে বলল, তাহলে এখনো মনে রেখেছেন আমাকে? জান্নাত একটু হেসে পাইথনের পাশে গিয়ে বসে বলল, ভালোবাসা মানুষকে ভোলা গেলেও বিশ্বাসঘাতককে কখনো ভোলা যায় না। পাইথন বলল, তাহলে তো বিশ্বাসঘাতকই হওয়া ভালো, অন্তত সারা জীবন কারোর মনে জায়গা দখল করে থাকা যায়। জান্নাত বলল, আমি তো শুনেছি ন্যাড়া বেলতলা একবারই যায়, আপনি তো দেখছি ফাটা মাথা নিয়ে বারবার বেলতলা আসতে যাচ্ছেন। পাইথন বলল, কি করবো বলেন, যা গরম পড়েছে তাতে মাথা ফাটা থাকলেও বেলের শরবত খাওয়ার লোভ সামলাতে পারছি না। আর সব বেলের গোড়া যে নরম হয় এমনটা না, কিছু বেল গাছে উঠতেই পারতে হয়। জান্নাত বলল, বা কোন কলেজ থেকে মেয়ে পড়ানোর প্রশিক্ষণ নিয়েছেন? পাইথন বলল, সেই কলেজ থেকে যে কলেজে পড়ানো হয় গাড়ি ঘোড়া করে যে লেখাপড়ায় চড়ে সে। জান্নাত হাসতে হাসতে বলল, আবার উল্টো সলক। পাইথন জান্নাতের হাসি মুখে থেকে তাকিয়ে বলল, এবার তো পটে যান। জান্নাত পাইথনের হাত ধরে বলল, পটে গেলাম। রাতের বেলা সব একসাথে খাবার খেতে বসেছে। তালিফ, ফারিস্তা, জিজা, পাইথন, জান্নাত, সবাই খুব হাসি খুশি। জিজা বলল,
আমার একজন মেহমান আছে। ফারিস্তা বলল, মেহমান? তারপর তোমার কে? দরজার কাছ থেকে কেউ বলল, আমি। সবাই তাকিয়ে দেখল সেদিকে। ফারিস্তা বলল, রাজা গারকুন? তাহলে আপনি জিজার মেহমান? গারকুন সুন্দর হাসি দিয়ে এসে চেয়ারে বসে বলল, রাজকুমারী মেহমান হওয়ার যোগ্য একজন রাজা ছাড়া আর কি হতে পারে? তালিব বলল, সেটাই তো। তবে আমিও কিন্তু একজন রাজা। জিজা বলল, ঘন্টার রাজা তুমি। সবাই একসাথে হেসে উঠল।